শব্দহীন জলধারা। লেখিকাও শুভ্রতা শুভ্রা। পর্ব শেষ। সারফারাজ নিজের রাগ কন্ট্রোল চেষ্টা করল। বাম হাতের তর্জনী তুলে বলল, আমি জানি তুই ওদের কিডন্যাপ করেছিস। চুপচাপ বলে দে। তানভীর মাথা চেপে ধরে বলল, বললাম না আমি জানি না। সারফারাজ দৌড়ে গেল। তানভীরের কলার ধরে নাক বরাবর ঘুষি দিতে লাগল। তানভীরের নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে লাগল সারফারাজের শার্টে। তানভীরও সারফারাজের কলার ধরল। ঘুষি বসালো সারফারাজের গালে। দুইজনের মধ্যে মারামারি লেগে গেল। তানভীরের গুন্ডাগুলো চুপচাপ দেখছে। তাদের সেই শক্তি রাখেনি সারফারাজ। সুপ্রিয় আর জারিফ ছাড়াতে পারছে না। মারামারি এক পর্যায়ে দুজনই হাঁপিয়ে টেবিলের উপরে উঠে বসল। সারফারাজের ঠোঁটের কোণ ফেটে গেছে। সারফারাজ মার খেয়েছে কম, তার চেয়ে বেশি দিয়েছে। ঠোঁটের কোণের রক্ত ডানহাতের উল্টোপিঠ দিয়ে মুছে বলল, আমি ওদের খুঁজে বের করবই। আর যেই দিন পাবো সেই দিন কিয়ামত হবে। বলেই লাফ দিয়ে নেমে পড়ল সারফারাজ। বাইকে উঠে বাইক টান দিল। সারফারাজ আবারও ভার্সিটির সামনে আসলো। ওই গাড়ির খোঁজ করতে হবে। কোথায় গিয়েছে সেটা আগে বের করতে হবে। ভার্সিটির পাশের একটা দোকান থেকে সিসিটিভি ক্যামেরা থেকে দেখে নিল তখনকার ভিডিওটা। সারফারাজ ফোন বের করে কল করল। ইন্সপেক্টর আরিশ আজাদের নাম্বারে কল করল। দুইবার রিং হতেই আরিশ কল রিসিভ করল। হুম সারফারাজ, বল কি হয়েছে। সারফারাজ অস্থির চোখে এদিক ওদিক তাকালো। আরিশ ভাই, তানভীরের লোক আলিহা আর রাগকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আরিশ হাতের ফাইলটা রেখে কপাল কুঁচকে বলল, কি বলছো? কখন হলো? 12টার দিকে আলিহাকে ভার্সিটির সামনে থেকে তুলেছে। আমি সিসিটিভি ফুটেজ আপনাকে দিচ্ছি। আরিশ কিছু একটা ভেবে বলল, আর রাত? রাত সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওদের এক জায়গায় রেখেছে। তানভীর কোথায় কিছু জানিস? ওরা প্রাইমারি স্কুলের পাশের ক্লাবেই আছে। তানভীর হয়তো ওদের কোথাও রেখেই ওখানে এসেছে। আচ্ছা আমি দেখছি। চাপ নিস না, আমি আসছি, থাক তুই ওখানে। আঙ্কেলকে জানিয়েছিস? না, এখনো বলা হয়নি। আচ্ছা তুই খোঁজ খবর নে, আমি আসতেছি। সারফারাজ ফোন রেখে জারিফের দিকে তাকালো। রাগকে কিভাবে তুলেছে ওরা কিছু জানিস? জারিফ দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না, সকালে উঠে দেখি রাত ঘরে নেই। বেশ রাত করে ঘুমিয়েছিলাম দুইজন মিলে। ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা। ওর রুম এলোমেলো। সারফারাজ দুই হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে টেনে ধরল। মাথা কাজ করছে না তার। নিজেকে পাগল পাগল লাগছে। আল্লাহ জানে ওরা কি অবস্থায় আছে। সালমান সাহেবের গাড়ি এসে থামল ওদের সামনে। উনি গাড়ি থেকে নামলেন। ফারাজ, আলিহা কোথায়? তুমি কিছু বলনি কেন আমাকে? সারফারাজ তাকালো বাবার দিকে। নিজেকে অসহায় লাগছে। আজ তার জন্যই রাত আর আলিহাকে কষ্ট পেতে হচ্ছে। আরিশও চলে এলো। আরিশ গাড়ি থামিয়ে দ্রুত বলল, এই তোরা গাড়িতে উঠে আয়। ওই কালো গাড়ির সন্ধান পেয়েছি। সেখানে আমাদের যেতে হবে। আর আঙ্কেল আপনি বাসায় যান। সাবধানে থাকবেন। ওরা রাজনীতি করে। ওরা যা তা করতে পারে। সারফারাজ, সুপ্রিয় আর জারিফ আরিশের গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করল। গাড়িটা 20 কিলোমিটার পরে যে গুদাম আছে সেখানে গিয়েছে। সারফারাজ ঘড়ি দেখল। 1 ঘন্টা হয়ে গেছে আলিহাকে কিডন্যাপ করার। সে এখনো পারল না। রাগকে হয়তো রাতেই তুলে নিয়ে গেছে। সারফারাজ মাথা ঠেকালো জানালার কাছে। ক্লান্ত লাগছে তার। সুপ্রিয় আর জারিফ একে অপরের দিকে তাকালো। সারফারাজকে কি বলে সান্ত্বনা দিবে তা জানা নেই ওদের। সারফারাজ ক্লান্ত গলায় বলল, আরিশ একটু দ্রুত গাড়ি চালাতে বলুন। ওরা আমাদের পৌঁছানোর আগে যদি ওখান থেকে সরিয়ে নেয় তবে আরও বিপদ হবে। আরিশ ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, দ্রুত চালা রবিন। গুদামের সামনে গাড়ি থামতেই সারফারাজ লাফিয়ে নামল। গাড়িটা গুদামের সামনেই রাখা। সারফারাজ প্রথমে গাড়ির ভিতরে উকি দিয়ে দেখল। গাড়ি ফাঁকা। এগিয়ে গেল গুদামের দিকে। গুদামের দরজা আটকানো। সারফারাজ ধাক্কা দিতে নিবে তখনই আরিশ ওকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, আগেই না। ভিতরে কেউ থাকলে নিশ্চয়ই খালি হাতে থাকবে না। সারফারাজ বুঝতে পারল বিষয়টা। দমে গেল সে। আরিশ সবাইকে একসাথে করে কিছু লোককে পিছন দিকটায় যেতে বলল। আর ওরা কজন মিলে সামনে থাকল। সবাইকে পাশে সরে থাকতে বলে আরিশ দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক টোকা দিল দরজায়। কান পাতল দরজায়। আশানুরূপ শব্দ পেল না সে। ইশারায় একজন কনস্টেবলকে বলল দরজা ভাঙতে। দরজা এক ঘুষিতেই খুলে গেল না। কনস্টেবল আরেকটা কাঁধের ধাক্কা দিল। এবার দরজাটা গুমগুম শব্দ করে ভেঙে পড়ল ভিতরের দিকে।
সঙ্গে সঙ্গে কয়েকজন ভেতরে ঢুকে পড়ল। ভেতরটা আধো আলো। গুদামের পুরনো গন্ধ, ছাদের নিচে জাল ভরা। সারফারাজ পেছনে থেকে চিৎকার করল, আলিহা রাগ। কোনো সাড়া নেই। সবার পা কংক্রিটের মেঝেতে ধাপধাপ করে এগোচ্ছে। পিছন থেকেই পুলিশের লোকেরা গুদামে প্রবেশ করল। সবাই মিলে খুঁজতে লাগল। সারফারাজ আলিহা আর রাদের নাম ধরে চিৎকার করছে। আশানুরূপ ফল না পেয়ে সবাই হতাশ হল। সারফারাজ ভেঙে পড়ল যেন। আরিশ ওর কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ভেঙে পড়িস না সারফারাজ। আমার মনে হয় ওরা এখানেই ছিল। তবে ওরা আমরা আসার আগেই পালিয়েছে। সুপ্রিয় বলে উঠল, আমারও ঠিক তাই মনে হয়। আমি যখন পিছনের দিক থেকে ঢুকলাম, সেখানে কোনো ঝুল ছিল না। ওরা সামনের জায়গাটা এমন রেখেছে যেন কেউ সন্দেহ না করে। আরিশ একটু সামনে এগিয়ে গিয়ে নিচ থেকে একটা কিছু তুলে সারফারাজের সামনে ধরে বলল, দেখতো এটা চিনিস নাকি? সারফারাজ ঝট করে তাকালো। এটা তো আলিহার আংটি। সারফারাজ অস্থির হয়ে বলল, আরিশ ভাই, এটা তো আলিহার আংটি। আরিশ হাসল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো, এখানে থেকে লাভ নেই। ওরা অনেক চতুর। আমাদের ওদের সাথে তাল মেলাতে হলে দ্রুত কাজ করতে হবে। ওরা বের হতে নিবে তখনই সারফারাজ দাঁড়িয়ে গেল। পায়ের সাথে কি যে বাজল তার। পা তুলে দেখল একটা ব্রেসলেট। ব্রেসলেটটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো সে। ব্রেসলেটটা বড্ড চেনা চেনা লাগছে। কার হাতে যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না কার হাতে দেখেছে। সারফারাজ উঁচু গলায় সুপ্রিয় আর জারিফকে ডেকে বলল, দেখতো এই ব্রেসলেটটা চেনা চেনা লাগছে না? ওরা ভালো করে দেখল কিন্তু ওরাও মনে করতে পারল না। আরিশ স্বাভাবিকভাবেই বলল, হয়তো ওদের মধ্যে কারো হবে। চলো যাই তাড়াতাড়ি। সারফারাজের মনটা খুঁতখুতো করছে। তবুও বের হলো গুদাম থেকে। সুপ্রিয় গাড়িতে উঠে বলল, আচ্ছা, আদিলুর সাহেব কোথায় তা কিছু জানেন আরিশ ভাই? আরিশ পিছু ফিরে বলল, খোঁজ নিয়েছি, উনি চট্টগ্রাম গেছেন। ব্যক্তিগত কাজে নাকি? জারিফ ঝট করে বলল, ওনার খোঁজ নিতে হবে। সারফারাজ ভাবুক ভঙ্গিতে বলল, আমারও তাই মনে হয়। মুদ্রার দুই পিঠ থাকে। আমাদের সামনে ভালো রূপ দেখিয়েছে। ছেলে দুটোই তো বদ। আরিশ নাকের নিচে আঙুল ঘষে বলল, আর বিপক্ষদল যেখানে ক্ষমতায় আছে সেখানে ওনার পাওয়ার কম। পাপও বেড়ে গেছে ওদের। চোখমুখ বন্ধ করে সহ্য করতে হয় বলে এই না যে আমরা কিছুই জানি না। অন্ধকার একখানা রুমে গোমট ভাব ছড়িয়ে পড়েছে। রুমটায় জানালা নেই। দেয়ালের উপরের দিকে একটা ভেন্টিলেটর আছে যা দিয়ে আলো বাতাস আসার মতো ব্যবস্থাও নেই। আলিহা ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা ধরে আছে তার। চোখ খোলার পরেও সামনের সবকিছু অন্ধকার লাগছে। হাত পা বাঁধা। নড়তে অবধি পারছে না আলিহা। বোরখার নিকাব নেই। হিজাবের কিছু অংশ ছিঁড়ে এসেছে। আলিহা জোরে জোরে নিঃশ্বাস নিল। দম বন্ধ লাগছে তার। হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করল সে। কানটাও দপ দপ করছে। কানে কারো গোঙানির আওয়াজ আসতেই আশেপাশে তাকালো সে। অন্ধকারে কিছুই বুঝতে পারছে না সে। কণ্ঠে কথা যেন আটকে আসছে। ভাঙা গলায় বলল, কে এখানে? কথা বলুন। গোঙানির আওয়াজ বাড়ল। আলিহা ঢোক গিলল। গলা শুকিয়ে আসছে তার। তবুও সর্বোচ্চ শক্তি দিয়ে বলল, কে আপনি? কম্পিত ক্লান্ত পুরুষালী কণ্ঠ ভেসে এলো। আলিহা। আমি। রাগ। আলিহার আত্মা ছলকে উঠল। কণ্ঠ শুনে চিনতে ভুল হল না তার। মনের মাঝে সারফারাজের কথা আসতেই অস্থিরতা বাড়ল আলিহার। না জানি ওর এখন কি অবস্থা। ধীর গলায় বলল, রাদ ভাই, আপনি ঠিক আছেন? রাদ অচেতন ভঙ্গিতে বলে উঠল, মাথাটা প্রচণ্ড ঘুরছে। তাকাতে পারছি না ঠিক মতো। এখানে অক্সিজেনের মাত্রা হয়তো কম। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আলিহার ভয়, হাত পা কাঁপছে। নিজেকে শক্ত করার চেষ্টা করলেই অজানা আতঙ্কে বুক কাঁপছে তার। আসলেই এখানে অক্সিজেনের মাত্রা কম। তারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাথাটা তারও ঝিমঝিম করছে। হয়তো কোনো নেশাজাতীয় দ্রব্য দিয়ে তাদের অজ্ঞান করা হয়েছে। তার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। রাগ নিজেকে ঠিক রাখার চেষ্টা করে বলল, আলিহা, নিজেকে শক্ত করো। ভেঙে পড়লে ওরা আমাদের দুর্বল মনে করবে। আলিহার চুলগুলো খুলে এসে গলায় ঘামের সাথে আটকে গেছে। পরপর কয়েকটা শুষ্ক ঢোক গিলল। এই কথাগুলো সে সবসময় আরিবাকে বলে এসেছে। আজ রাত তাকে বলছে। সে ধীর গলায় বলল, আমাদের কি এখানে তানভীরের লোক নিয়ে এসেছে? জানি না, কালো মাস্ক পরা ছিল। তবে ওরা ছাড়া কেউ না। কোনোভাবে যদি জানতে পারতাম আমরা কোথায় আছি। আলিহা কারো পায়ের আওয়াজ পেতেই বলল,
রাত ভাই কেউ আসছে। রাত ফিসফিসিয়ে বলল, বিচলিত হবে না, আমি আছি এখানে। আলিহা চোখ বুজে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করল। এর মাঝেই বিকট এক শব্দে দরজা খুলে গেল। একগুচ্ছ আলো এসে ছিটকে পড়ল বদ্ধ রুমটায়। আলিহা আর রাত চোখ খিচে বন্ধ করে ফেলল। ধূপধাপ পা ফেলে ভিতরে প্রবেশ করল তিনজন। আলিহা চোখ পিটপিট করে তাকিয়ে দেখল একজন বয়স্ক লোক আর দুইজন যুবক। স্পষ্ট বোঝা যাচ্ছে না তাদের। লাইটটা জ্বালিয়ে দে তানভীর। রাত বেশ ক্লান্ত, চোখ খুলতেও মন চাইছে না তার। আলিহা তাকালো সামনের দিকে। তানভীর গিয়ে লাইট জ্বালিয়ে দিল। আলিহা দেখল তাদের সামনে বরাবর চেয়ার টেনে বসেছে আদিলুর রহমান। তার বামপাশের ছেলেটাকে ঠিক চিনতে পারল না আলিহা। চোখ ছোট ছোট করে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা তার মতো বয়সের হবে হয়তো। কি রাত বাবাজি, কেমন আছো? রাত তাকালো আদিলুর সাহেবের দিকে। কথা বলল না সে। এই যে মিসেস সারফারাজ খান, কি অবস্থা, কেমন লাগছে? আলিহা চোখ মুখ খিচিয়ে তাকালো। তা দেখে ওরা তিনজন হাসল। তানভীর এগিয়ে এসে আলিহার সামনে দাঁড়িয়ে বলল, নাকমুখ কুচকায় না সোনা পাখি। তোমার পাগল প্রেমিকের ওহ থুককু থুককু প্রেমিক বলতে ভুল হবে, তোমার একমাত্র স্বামী তো তোমাদের খুঁজতে খুঁজতে অস্থির। কিন্তু জানো তো বেচারা যতই খুঁজুক তোমাদের পাবে না। আলিহা স্থির চোখে তানভীরের দিকে তাকিয়ে বলল, উনি ঠিক আমাদের খুঁজে বের করবেন। আপনি যদি আমাদের মেরেও ফেলেন তবুও সে আমাদের খুঁজে বের করবে। আর সেদিনই হবে আপনাদের মতো জালেম জানোয়ারের শেষ দিন। আল্লাহ ওনার হাতেই আপনার মৃত্যু লিখেছে। তানভীর হুট করেই একটা থাপ্পড় বসিয়ে দেয় আলিহার গালে। শক্ত হাতের থাপ্পড়ে মাথাসহ ঝাঁকি দিয়ে উঠে আলিহার। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সে রক্তলাল চোখে তানভীরের দিকে তাকিয়ে হাসল। তার হাসি বেশ অদ্ভুত লাগল। এক থাপ্পড়ে পাগল হয়ে গেল নাকি? আলিহা এক দলা থুতু ফেলল তানভীরের সামনে। ঘৃণা মেশানো দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো কাপুরুষকে কেন যে উনি ছেড়ে দিল? তোকে তো কুত্তার মতো মারা উচিত। চিন্তা করিস না, এই কাজ আগে না করলেও এবার করবেন উনি। তানভীর আলিহার গাল চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে আলিহা আর্তনাদও করতে পারছে না। তানভীর দাঁতের সাথে দাঁত পিষে অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, বেশি কথা বলিস? জানিস আমি কি করতে পারি? রাত চেঁচিয়ে বলল, মুখ সামলে কথা বল তানভীর। ওকে ছেড়ে দে। নিজের ভালো চাইলে ছেড়ে দে ওকে। তানভীর আরো জোরে চেপে ধরল আলিহার গাল। রাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, কেন রে, তোর এত দরদ কেন? রাত জোরে জোর শ্বাস টেনে ক্ষিপ্ত গলায় বলল, ছাড় ওকে। ফারাজের কলিজা ধরে টান দিছিস তুই। ও তোর কলিজা খুলে হাতে নিয়ে খেলবে। ওরে চিনিস না তুই? আদিলুর রহমান একরাশ বিরক্তি নিয়ে বললেন, আহা চুপ, এত সিনেমাটিক কথা আমার ভালো লাগছে না। এগুলো সিনেমায় সম্ভব। আর তানভীর, ওকে ছেড়ে দেও তো। কথা আছে আমার। রাত তোকালো আদিলুর রহমানের চোখের দিকে। দৃঢ় গলায় বলল, ও স্যার, আপনি দেখি আবার কথাও বলতে পারেন। এই কথা বলতে গিয়ে আপনার জিহ্বা কাঁপল না? হাজার হোক, আপনি তো মানুষের কাছে মিষ্টি কথাই বলেন। তানভীর আলিহাকে ধাক্কা দিয়ে ছেড়ে রাদের কাছে যেতে নিবে আদিলুর রহমান ওকে ধমকে দাঁড় করালেন। পায়ের উপর পা তুলে আরাম করে বসে বললেন, তোমাদের মুখেও তো দেখছি কথার ফুল ফুটছে। আচ্ছা, এই বুলি কি তোমাদের বন্ধু মরলেও ফুটবে? আলিহা হুট করেই হা হা করে হেসে উঠল। দাঁত দিয়ে গালের অংশ কেটে রক্ত বের হয়েছে। বাম গালে 5 আঙুলের দাগ বসে গেছে একদম। থুতু মেশানো রক্তগুলো ফেলে সামনে তাকিয়ে বলল, জানেন তো এমপি সাহেব, বাস্তবতা সিনেমার থেকেও আরো রোমাঞ্চকর। আপনি যা কল্পনাও করতে পারবেন না তাই ঘটে যাবে। আর মাথার উপরে আল্লাহ আছে, আজ না হোক আখিরাতে তো আপনার হিসাব নেওয়াই হবে। রাত হুট করেই সামনে তাকিয়ে থমকে গেল। সামনের ছেলেটাকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে যেন। সে কি ভুল দেখছে নাকি? মৃদু সুরে বলে উঠল, নিশান। নিশান তাকিয়েই ছিল রাদের দিকে। রাদের মুখে নিজের নাম শুনে হাসল নিশান। রাত ভাই, এতক্ষণে আপনি আমাকে দেখলেন? রাত কম্পিত গলায় বলল, তুই এখানে কি করছিস? নিশান হেসে বলল, আরে ভাই, আমি এখানে কি করছি তা জেনে কি করবেন? আগে ভাবুন আপনাদের কি হবে। নীলিমা জানে এসব? নিশানের মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপুর কথা তুলে আর কি হবে? পয়েন্টে আসুন। ওনারা যা জিজ্ঞাসা করে তার উত্তর দিন। তাহলে আপনাকে ছেড়ে দিব। আলিহা কপাল গুটিয়ে তাকালো নিশানের দিকে। ছেলেটা নীলিমার কেউ হয় মনে হচ্ছে। ও আপু বলল, তাইলে তো নীলিমার ভাই। কিন্তু নীলিমার ভাই এখানে কি করছে? রাত তাকালো নিশানের দিকে।
স্থির চোখে তাকিয়েই বলল, আমি বিশ্বাসই করতে পারছি না নিশান। তোকে ছোট ভাইয়ের মতো দেখেছি আমরা। সারফারাজ কষ্ট পাবে রে। নিশান রাগী গলায় বলল, আর আমার বোনের কষ্ট তো তোমাদের চোখে পড়ল না? আলিহার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এই মেয়েটার জন্য আজকে আমার বোনটা কষ্ট পেয়েছে। শুধুমাত্র এই মেয়েটার জন্য? আলিহা ভ্রুকুচকে তাকালো নিশানের দিকে। রাত আলিহার দিকে এক পলক তাকিয়ে আবারও নিশানের দিকে তাকিয়ে বলল, নিশান তুই ভুল করছিস। আদিলুর রহমান নিশানের দিকে তাকিয়ে বলল, তুমি পড়ে বলো। নিশান দমে গেল। আদিলুর সাহেব রাদের দিকে এগিয়ে এসে বলল, তোর বন্ধুরে কেস তুলে নিতে বল। আমার ছোট ছেলেটা কবে থেকে জেলে? আমার বড় ছেলেরেও তোরা জেলে ঢুকাইছিলি। একটা সামান্য ফুটপাতের মেয়ের জন্য নিজের জীবনের বিপদ আনার কোনো দরকার আছে বাপজান? রাত শক্ত মুখে বলল, ও সামান্য ফুটপাতের মেয়ে হতেই পারে, তাই বলে ওর ইজ্জতের কোনো দাম নেই আপনাদের কাছে? আরে ভাই তোগো এই বালের কথাই ভালো লাগে না। তানভীরের কথায় রাত স্থির দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে বলল, কাপুরুষের কথা বলতে নেই। তানভীর কটমটিয়ে কিছু বলতে নিবে তার আগেই আদিলুর রহমান বলল, ওর ইজ্জতের তুলনায় তোমাদের জীবনের দাম বুঝি কম? রাত হাসল। জানেন তো মেয়েটা আমাদের ভাই ডাকত। সবে বিয়ে হয়েছিল মেয়েটার। যখন চা খেতে যেতাম দুইজনের ছোট্ট সংসার দেখে বেশ শান্তি লাগত। করিম ভাই কষ্ট করে মেয়েটাকে ভার্সিটি ভর্তি করিয়েছিল। খারাপ তো ছিল না তারা। অশ্লীল পোশাকও পরত না মেয়েটা। আপনার ছেলেকেও বিরক্ত করত না। তাহলে কেন আপনার ছেলের পশুত্ব জেগে উঠল ওই মেয়েটাকে দেখে? করিম ভাই পাগলের মতো হয়ে গিয়েছিল যখন রাইসা নিখোঁজ হলো। আচ্ছা ওদের দোষ কি ছিল বলতে পারেন আমাকে? আদিলুর রহমান বিরক্ত হলেন। বড্ড ইমোশনাল কথা বলো তুমি বাপজান। এত ভালো হলে দুনিয়ায় টিকে থাকা যায় না। খারাপ করে টিকে থাকতে চাই না। আর আমি ফারাজকে কখনোই বলবো না মামলা তুলতে। আদিলুর রহমান আলিহার দিকে তাকাতেই আলিহা চোখ সরালো। সেও যে বলবে না তা বুঝে গেছে। আদিলুর রহমান উঠে দাঁড়ালো। রুম থেকে বাহিরে বের হতে হতে বললেন, ওদের পানিও দিবে না? আমি পরের দিন সকালে আবার আসব। আর তানভীর তুমি বাসায় চলো। তোমাকে সন্দেহ করছে সারফারাজ। ওরা বের হয়ে গেল। আলিহা দম নিল। ঘড়িতে রাত 10টা। সারফারাজরা এখনো কোনো খোঁজ পায়নি। আরিশের সাথে তারা সন্দেহজনক সব জায়গায় চক্কর দিয়ে ফেলেছে। আরিশ থানায় গেছে একটু আগে। সারফারাজ হাঁটতে হাঁটতে থেমে গেল। ধপ করে ফুটপাতে বসে পড়ল। মাথা নিচু করে হাঁটুতে কনুই ঠেকালো। বড্ড অসহায় লাগছে। রাদের শরীরটাও ভালো না। কি জানি ওদের কি অবস্থায় রেখেছে ওরা। সুপ্রিয় আর জারিফ এসে সারফারাজের পাশে বসল। পাশের দোকান থেকে একটা পাউরুটির প্যাকেট কিনে এনে সারফারাজের সামনে ধরে বলল, খেয়ে নে এটা। সারাদিন কিছু পড়েনি পেটে। এবার তো তুই অসুস্থ হয়ে পড়বি। সারফারাজ সুপ্রিয় এর দিকে তাকিয়ে বলল, আমি এমন স্বার্থপর কেমনে হই বল তো? ওরা কোথায় আছে, কেমন আছে, কিছু খেয়েছে নাকি কিছুই জানি কোনো খবর পাচ্ছি না। জারিফ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওদের খুঁজে পেতে হলে আমাদের খেতে হবে। না খেলে খোঁজার জন্য শক্তি পাবি কোথায় থেকে? সারফারাজ মাথা নিচু করে দুই হাত দিয়ে সামনের চুলগুলো টেনে ধরল। হুট করে তার মনে হলো আজ 12টার সময় তো আলিহাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সে। কিছুই হলো না। চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস টানল। কেমন যেন অস্থির লাগছে। দাঁত দিয়ে নিচের ঠোঁটে কামড়ে ধরল সারফারাজ। সে খাবে না কিছু? সুপ্রিয় আর জারিফ হাল ছাড়ল না। কিছুটা খাইয়ে দিল। সারফারাজ উঠে পড়ল। টালমাটাল পায়ে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, জানা নেই তার। মনের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। ফোনটা বাজছে। সারফারাজ এলোমেলো ভাবে পকেট হাতড়ে ফোনটা বের করে দেখল আরিবা কল করেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে সবটা। নিজেকে স্বাভাবিক করে কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। মেয়েটা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। কান্নার কারণে কথা আটকে আসছে। সারফারাজ কি বলবে বুঝতে পারছে না। আরিবা ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করে বলল, ভাইয়া আমাদের বাসায় একটু আসবে। আম্মু কেমন যেন করছে, আমি বুঝতে পারছি না কি করব। সারফারাজ মনে করেছিল আরিবা হয়তো আলিহা আর রাদের জন্য কান্না করছিল। কিন্তু এখন আবার কি বিপদ হলো? সারফারাজ কথা বাড়ালো না। শান্ত হও আরিবা, আমি আসছি বলেই ফোন পকেটে রেখে ডাক দিল সুপ্রিয় আর জারিফকে। তিনজন মিলে দ্রুত পৌঁছালো আরিবাদের বাসায়। কলিং বেল বাজার আগেই দরজা খুলে দিল আরিবা।
কান্নাকাটি করে মেয়েটা চোখমুখ ফুলিয়ে ফেলেছে। সারফারাজকে দেখে গড়গড়িয়ে বলতে লাগলো, আপু কিডন্যাপ হয়েছে শুনেই আম্মুর শ্বাসকষ্ট উঠেছে, কিছুতেই কমছে না। আরিবার মাথায় হাত রেখে সারফারাজ বলল, আমরা রিকশা এনেছি, শান্ত হও একটু। আন্টি কোথায়? আরিবা ওদের সামনে নিয়ে যেতে লাগলো। রুমা বেগমকে নিয়ে সারফারাজ ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। ওনার আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা, হুট করে খবর শোনাতে অবস্থা খারাপ হয়েছে। হাসপাতালের রুমা বেগমকে ভর্তি করিয়ে ওরা করিডোরে বসল। সারফারাজের পাশেই আরিবা বসেছে, ফুপিয়ে কান্না করছে মেয়েটা। সারফারাজ ওর মাথায় হাত রাখল। আরিবার কান্নার গতি যেন বাড়ল। ভাইয়া প্লিজ আপু আর স্যারকে এনে দিন আমার কাছে। সারফারাজ নিশ্চুপ। এর মাঝেই সালমান সাহেব আর ফাবিহা বেগমও আসলেন, বসলেন ওদের পাশে। সুপ্রিয় ডাক্তারের বলা ঔষধ আনতে গেছে। জারিফ চুপ করে বসে আছে। আরিবাকে ফাবিহা বেগম সান্ত্বনা দিতে লাগল। মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে কান্না করতে করতে। ফাবিহা বেগম ব্যাগ থেকে পানির বোতল বের করে আরিবাকে পানি খাইয়ে দিল। আরিবাকে বুকে আঁকড়ে ধরে বললেন, কান্না করে না মা, সব ঠিক হয়ে যাবে দেখো, আল্লাহ সব ঠিক করে দিবে। সালমান সাহেবের সাথে সারফারাজ কথা বলছিল। এর মাঝেই ডাক্তার এলো। সারফারাজ আর সালমান সাহেব এগিয়ে গেলেন। এখন ওনার অবস্থা একটু ভালো, অক্সিজেন দেওয়া হয়েছে, তবে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে ওনাকে। মানসিক চাপের কারণেই মূলত এমনটা হয়েছে, আর ওনার আগের থেকেই সমস্যা আছে তো। আরিবা উঠে এলো, চোখের পানি শুকিয়ে গেছে। এখন কি দেখা করা যাবে? না, এখন দেখা করা যাবে না, ওনার জ্ঞান নেই এখন। আরিবার মুখে এক ধরনের মলিনতা নেমে এলো। ফাবিহা বেগম বুঝতে পারলেন, ওর হাত ধরে বললেন, সকালে দেখা করনি, এখন চলো তো বসবে, একটু রেস্ট নিবে। কান্নাকাটি করে কি করেছ মুখটার অবস্থা। ফাবিহা বেগম আরিবাকে ওই ব্রেঞ্চে তার কোলে মাথা রেখে শুতে বললেন। আরিবার মাথা ভার হয়েছিল, তাই সে কথা না বাড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ফাবিহা বেগম আলতো হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সারফারাজ আবারও একবার কল করল আরিশকে, কিন্তু কোনো খোঁজ পেল না। হতাশ হয়ে ধপ করে বসে পড়ল। কান্না আসছে তার, চোখের সামনে ভেসে উঠছে পুরনো সব সুখময় স্মৃতি। পুরুষ মানুষের নাকি কান্না করতে নেই, কিন্তু তার তো এখন খুব করে কান্না পাচ্ছে। চিৎকার করে কান্না করতে মন চাইছে। আরিবা ঘুমিয়ে গেছে। দুই হাত মাথার নিচে দেওয়াতে ফাবিহা বেগমের কোনো অসুবিধা হল না ওকে কোল থেকে নামাতে। উনি ধীর পায়ে এগিয়ে গেলেন সারফারাজের কাছে। সারফারাজ মাথা নিচু করে বসেছিল। সারফারাজের কাঁধে আলতো হাত রেখে বললেন, বাবা এত ভেঙে পড়ো না, তাহলে কিন্তু বিপদের পথ আরো কঠিন হয়ে যাবে। আল্লাহ মানুষের পরীক্ষা নেওয়ার জন্য বিপদ দেয়, কিছু হবে না ওদের। সারফারাজ হুট করেই ফাবিহা বেগমের কোমর জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, মামুনি আমি আর পারছি না, সব কিছু গুলিয়ে যাচ্ছে। ফাবিহা বেগম ভরকে গেলেন, চোখের কানিশে নোনা পানি জমা হলো। সারফারাজ আজ কতদিন পর মামুনি বলে ডাকল। আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি। উষ্ণ পানির ছোঁয়া পেতেই ফাবিহা বেগম চমকে উঠলেন। সারফারাজ কি কান্না করছে? হ্যাঁ, সে কান্না করছে। ফাবিহা বেগম সারফারাজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ওর পাশে বসে ওর মুখটাকে নিজের দুই হাতের মাঝে নিয়ে ওর কপালে একখানা চুমু খেলেন। চোখের পানি টপ করে গাল বেয়ে পড়ল ওনার। সারফারাজের চোখের পানি চিকচিক করছে, চোখের সাদা অংশটুকু লাল হয়ে আছে। ফাবিহা বেগম স্থির দৃষ্টিতে তাকালেন সারফারাজের মুখের দিকে। মুচকি হেসে বললেন, আলিহাকে খুব ভালোবাসিস তাই না? সারফারাজ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। দৃষ্টি অস্থির হলো তার। ফাবিহা বেগমের ঠোঁট প্রসারিত হলো। পেয়ে যাবি ওকে। সারফারাজ ঘড়ি দেখল 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। মামুনি রুহির জন্মদিনের সারপ্রাইজ। ফাবিহা বেগম কিছু বলতে নিবে তখনই সারফারাজের ফোন বেজে উঠল। সারফারাজ পকেট থেকে ফোন বের করে দেখল নীলিমার বাংলাদেশি নাম্বার। ও না বিদেশ গেছিল, তাহলে ফিরে এলো কিভাবে? সারফারাজ মাথা ঘামালো না, কল কেটে দিল। ফাবিহা বেগম তাকিয়ে বললেন, কে কল দিয়েছে? সারফারাজ মাথা দুই পাশে নাড়িয়ে বলল, কেউ না। সারফারাজ এবার হুট করেই ফাবিহা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাথার চুলে ফাবিহা বেগমের হাত টেনে রেখে বলল, মামুনি একটু হাত বুলিয়ে দেও তো, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। ফাবিহা বেগম যেন হাতে চাঁদ পেলেন, তেমন একটা ঝলক ফুটে উঠল মুখে। দূর থেকে তা দেখে সালমান সাহেবের চিন্তিত মুখেও হাসি ফুটল। ফোন বাজতে লাগল।
সারফারাজ বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই দেখল তাতে মেসেজ এসেছে। ফারাজ, কল রিসিভ করো, আলিহার কোথায় আছে তা আমি জানি। সারফারাজ চমকিত হয়ে তাকালো। ঝট করে উঠে পড়ল। ফাবিহা বেগম অস্থির গলায় বলল, কি হয়েছে? সারফারাজ দ্রুত নীলিমার নাম্বারে কল করতে করতে বলল, নীলিমা বলছে ও নাকি জানে আলিহা কোথায়। ফাবিহা বেগম অবাক হয়ে বললেন, কি? দুইবার রিং হতেই নীলিমা কল রিসিভ করল। আগের দিন রাত থেকে পেটে কিছু না পড়ায় রাত আরও দুর্বল হয়ে পড়েছে। আগের মতো অন্ধকার নেই এখন আর। ছোট্ট একটা হলুদ বাতি জ্বলছে। তাতে আলিহা রাদের দুর্বল চেহারা দেখে বলল, রাত ভাই, আপনার কি বেশি খারাপ লাগছে? রাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, একটু পানি খাইলে ভালো লাগতো। আলিহা চারিপাশে দেখল। খানিকটা দূরে কাউকে দেখা যাচ্ছে। তানভীরদের কেউ হবে হয়তো। তারও গলাটা শুকিয়ে গেছে। তবে তার থেকে রাদের পানি বেশি প্রয়োজন। কিছু তো একটা করতেই হবে। ওই লোককেই ডাকতে হবে। আলিহা চোখ বুজে বড় একটা শ্বাস টেনে বলল, এই শুনছেন গুন্ডা ভাই? মোটা কালো লোকটা ওদের দিকে ফিরে তাকালো কপাল কুঁচকে। আলিহা মনে মনে ভাবল এই লোককে পাম্পট্টি দিতে হবে। আলিহা দাঁত বের হাসল। গুন্ডা ভাই, একটু কাছে আসবেন। লোকটা দুই পাশে মাথা নাড়িয়ে বলল, এখান থেকেই বল। আর আমি কারো ভাইটাই না। কিছু করতে পারুম না আমি। আলিহা খানিকক্ষণ ভাবল। হাতের আংটি ছিল দুইটা। একটা হয়তো কোথাও পড়ে গেছে। আরেকটা আছে, এটা কাজে লাগাতে হবে। এই লোককে লোভ দেখালেই কাজ হবে মনে হচ্ছে। গুন্ডা ভাই, একটু পানি দিবেন। লোকটা দৃঢ় গলায় বলল, না না, কোনো পানি নেই। ভাই না করে গেছে। আলিহা মনে মনে বলল, শালা এক পাইছে ভাই ভাই। হাতটা খোলা থাকলে তোর ভাইয়ের সানডে মানডে ক্লোজ করে দিতাম। কিন্তু উপরে বলল, আমার হাতের আংটিটা পেলেও পানি দিবে না। লোকটা তাকালো আলিহার বাম হাতের তর্জনীর আংটিটার দিকে। চিকচিক করছে একদম। লোকটার চোখ মুখ চিকচিক করে উঠল। মনে মনে ভাবল, সে পানি খাওয়ালেই কি আর ভাই দেখতে পাবে নাকি? তার বদলে মোটা মাল কামানো যাবে। লোকটা শক্ত গলায় বলল, দিতে পারি, তবে এই গুন্ডা ভাইটাই বলে আমারে ডাকতে পারবি না বলে দিলাম। আলিহা হেসে মাথা নাড়ালো। লোকটা একটা পানির বোতল আনতেই আলিহা বলল, রাত ভাইকে আগে দিন। লোকটা বিরক্ত হলো। তবুও রাদের কাছে বোতল নিয়ে গিয়ে পানি খাওয়ালো। তবে হাত খুলে দিল না। আলিহাকে পানি খাওয়াতে আসলেই আলিহা বলল, আমার হাতটা একটু খুলে দিবেন। আমার গালে প্রচণ্ড ব্যথা, তো আপনি ধরলে লাগবে। পানি খাওয়ার পর না হয় আবার বেঁধে দিবেন। লোকটা কপালে ভাঁজ ফেলে বলল, চালাকি করিস আমার সাথে? না গো ভাই, সত্যি বলছি। লোকটা দমনা করতে করতে আলিহার হাত খুলে নিল। আলিহা পানি খেয়ে বোতল লোকটাকে এগিয়ে দেওয়ার নাম করে ওর গায়ে পানি ঢেলে দিল। লোকটা চোখমুখ কুঁচকে তাকাতেই আলিহা দুঃখী দুঃখী চেহারা করে তাকালো লোকটার দিকে। লোকটা বকবক করতে করতে একটু অন্যদিকে যেতেই আলিহা সামনের টেবিলে ওই লোকের ফোনটা হাতে নিল। কাপা হাতে বাটন ফোনে সারফারাজের নাম্বার ডায়েল করল। কিন্তু শালার ফোনে টাকা নেই। আলিহার মেজাজ খারাপ হলো। এমার্জেন্সি টাকাও নিয়ে রেখেছে। কাজের কাজ আর হলো না। লোকটাও চলে এলো। আলিহাকে আবার বেঁধে দিল। আংটিটা খুলে নিয়ে লোকটা আরও একটু দূরে গিয়ে বসতেই রাত হাসল। আলিহা তাকালো রাদের দিকে। বুদ্ধি আছে বলতে হবে। সাহসও আছে। আলিহা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, লাভ তো হলো না কোনো। রাত মলিন মুখে বলল, কলটা দিতে পারলে তাও কিছু করা যেত। ওরা যে কিভাবে আমাদের খুঁজে পাবে। এর মাঝেই পায়ের আওয়াজ এলো। আলিহা রাতকে সতর্কতার সাথে বলল, কেউ আসছে। দরজা খুলে গেল। রাত আর আলিহা তাকালো। তানভীর এসেছে। তানভীর এসে সোজা বসল আলিহার সামনে। ভ্রু নাচিয়ে বলল, কল তো আমিও দিতে পারি। কিন্তু কথা হচ্ছে, তোকে শুধু কেঁদে বলতে হবে কেস তুলে নিতে। আলিহা তীক্ষ্ণ চোখে তানভীরের দিকে তাকিয়ে বলল, বলবো না। কি করবি করে নে। তানভীর বিরক্ত হল। কপালে আঙুল ঘষে বলল, বলবি না তো? আলিহা দৃঢ় গলায় বলল, না, বলবো না। তানভীর আলিহাকে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের আঘাতে খানিকটা ঝুঁকে পড়লেও মুখে টু শব্দ না করে চুপ করে রইল। রাত চেঁচিয়ে বলল, তানভীর। তানভীর এবার রাদের দিকে তাকিয়ে বলল, চেঁচাবি না একদম। রাত আলিহার দিকে তাকালো। মেয়েটার ঠোঁট কেটে গেছে। রক্ত বের হচ্ছে। রাত নরম গলায় বলল, আলিহা ঠিক আছো? আলিহা হাসল। তানভীরের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলল, এইসব কিটের হাতে মার খেয়ে আমার কিছু হবে না। মরে যাব না। রাত ক্ষিপ্ত কণ্ঠে বলল,
চোখের সামনে থেকে যা তো তানভীর। তোরে দেখলেই মাথা গরম হচ্ছে আমার। তানভীর আলিহার কাছে এগিয়ে গিয়ে বলল, মেয়ে মানুষের এত তেজ ভালো না। জানো তো আমার আবার চরিত্রের দোষ আছে। বুঝলে তো? আলিহা কটমটিয়ে তাকালো। তানভীর হো হো করে হাসল। তানভীরের ফোনটা বেজে উঠল। আদিলুর রহমান কল করেছে দেখে বিরক্ত হলো সে। ফোন কানে নিয়ে একটু দূরে গিয়ে চাপা বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? আদিলুর রহমান রাগী গলায় বলল, কুত্তার বাচ্চা, তোরে ঢাকায় ফিরতে কইছি আর তুই এখনো ওখানে বসে আছোস। তানভীর চোখ বুজে রাগ কন্ট্রোল করে বলল, এখানে তোমার কোন লোকরে রাখছো? সামান্য আংটির লোভ সামলাইতে পারে না। আমি তো যাইতেই চাইছিলাম, বাইকের চাবি রাইখা গেছিলাম। আইসা দেখি ওই লোক ফোন রাইখা বাহিরে গেছে। আমি দেখছি তুই ফিরে আয়। আসতেছি। তানভীর আলিহার দিকে কেমন করে তাকিয়ে চলে গেল। তানভীর যেতেই রাত বলল, আলিহা তানভীরের সাথে বেশি কথা বলতে যেও না। আলিহা হাসল। রাত ভাই, ও কিছু করতে পারবে না। আমি ওর চোখে ভয় দেখেছি। তবুও সাবধানে থাকতে হবে। আলিহা ভাবুক কণ্ঠে বলল, হুম। নীলিমা চাপা গলায় বলে উঠল, ফারাজ তুই কোথায়? দ্রুত চট্টগ্রামে আয়। সারফারাজ কপাল কুঁচকে বলল, কেন? নীলিমা সতর্ক ভঙ্গিতে বলল, তানভীররা আলিহা আর রাতকে চট্টগ্রামেই আটকে রেখেছে। যত দ্রুত সম্ভব চলে আয়। এখনই রওনা দে। আমি লোকেশন পাঠাচ্ছি। সারফারাজ কিছু বলার আগেই কল কেটে দিল নীলিমা। সারফারাজ কল করল আরিশকে। আরিশ সবে মাত্র বাসায় ফিরেছে। সারফারাজের ফোন পেতেই সে ব্যস্ত ভঙ্গিতে বলল, হুম সারফারাজ বল। সারফারাজ সবটা বলতেই আরিশ বলল, দেরি করিস না, আমি আসছি। সারফারাজ কল কেটে দেখল নীলিমা লোকেশন পাঠিয়ে দিয়েছে, কক্সবাজারের পাশের একটা গোডাউনে। সারফারাজ দ্রুত ফাবিহা বেগমদের কাছে গিয়ে সবটা বলতেই উনি বললেন, তাহলে আল্লাহর নাম করে বেরিয়ে যা। সারফারাজ সুপ্রিয়কে নিয়ে বের হতে নিবে তখনই আরিবা বলল, ভাইয়া আমিও যাব। সারফারাজ তাকালো ফাবিহা বেগমের দিকে। ফাবিহা বেগম আরিবার কাছে এগিয়ে এসে বলল, মা ওরা তো যাচ্ছে, তুমি এখানেই থাকো। আরিবা মানতে নারাজ। সে জেদ ধরে বসে আছে। সে আজ যাবেই যাবে। অবশেষে আরিবাকে নিয়েই সারফারাজ, সুপ্রিয়, আরিশ আর দুইজন অফিসার নিয়ে রওনা হলো। সারফারাজ কল করল নীলিমাকে। দুইবার রিং হতেই কল রিসিভ করল নীলিমা। সারফারাজ গম্ভীর গলায় বলল, আলিহার কিডন্যাপের সাথে কি তুই জড়িত? বোকার মতো কথা বলিস না ফারাজ। আমি জড়িত থাকলে নিশ্চয়ই তোমাকে আলিহার খবর দিতাম না। তা অবশ্য ঠিক। তা জানলি কিভাবে? নিশানের তোর উপরে রাগ। কেন রাগ তোকে আর বলতে হবে না নিশ্চয়ই। সে যাই হোক, ওর রাগকে কাজে লাগিয়ে তানভীর ওর সাহায্য নিয়ে আলিহাকে কিডন্যাপ করিয়েছে। তোর করা মামলা তোলাতে মূলত ওদের তোলা হয়েছে। কিন্তু ওরা রাজি না তোকে মামলা তুলে দেওয়ার কথা বলতে। তাই এখনো তোর কাছে কোনো ফোন আসেনি। ওরা আর একদিন চেষ্টা করবে। না হলে ওরা আলিহা আর রাতকে মেরে দিবে। ওদের মাস্টারমাইন্ড আদিলুর এমপি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে জোরে শ্বাস নিল নীলিমা। সারফারাজ কপালে হাত রেখে হেলান দিয়ে বসল। তোর ভাইয়ের কুকর্মের কথা আমাকে বলছিস কেন? নীলিমা হাসল। তুই বুঝবি না। তবে ও ছোট মানুষ। ওকে একেবারে শেষ করে দিস না, দয়া করে। আমার কাছে ফিরিয়ে দিস ওকে। সারফারাজ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলল না আর। সারফারাজরা কক্সবাজার এসে পৌঁছালো সকাল 10টার দিকে। তারা পাশের একটা হোটেলেই উঠল। নীলিমা সেখানে এসে ওদের সাথে দেখা করল। সারফারাজের এবার মনে পড়ছে ব্রেসলেটটা নিশানের ছিল। আরিবাকে হোটেলে রেখে ওরা গোডাউনের দিকে গেল রাতের দিকে। দিনের বেলায় ওদের পাবে না হাতের কাছে। আরিশ সেখানকার স্থানীয় অফিসারের সাথে কন্ট্যাক্ট করল। তানভীরকে ঢাকায় ফিরতে বললেও সে ফিরে যায়নি। আদিলুর রহমান চট্টগ্রাম আছেন আরও কয়েকদিন আগে থেকেই। নিশানও আছে এখানে। একটা বন্ধ গোডাউনের সামনে এসে হাজির হলো সবাই। আরিশ সবাইকে চারিপাশ ঘিরে ধরার নির্দেশ দিল। সামনের দরজায় টোকা দিতেই একটা লোক খুলে দিল। লোকটার মুখ চেপে ধরে ওকে অজ্ঞানের ইঞ্জেকশন পুশ করে দিল। সুপ্রিয়, সারফারাজ আর আরিশ ধীর পায়ে সামনে এগিয়ে গেল। বাকি সবাইকে বাহিরেই রেখেছে আরিশ। ইশারা করতেই তারা ভিতরে ঝাঁপিয়ে পড়বে। ভিতরেটা আবছা আলো অন্ধকারে এক গোমট ভাব সৃষ্টি করেছে। তীব্র মদের গন্ধে দম আটকে আসছে। ঘড়িতে রাত 1টা বেজে 10 মিনিট। 3টা রুমের দরজা সামনে দেখা যাচ্ছে। আরিশ ফিসফিসিয়ে বলে উঠল, সারফারাজ কি করবি? 3জন 3 রুমে যাবি? সারফারাজ আলতো হেসে একইভাবে ফিসফিসিয়ে বলল, দরকার নেই আরিশ ভাই।
দরজার নিচে দেখুন 3 রুমে হলদে আলো জ্বলছে ঠিকই, তবে ডানের রুমটায় ছায়া নড়তে দেখা যাচ্ছে। আরিশ আর সুপ্রিয় তাকালো দরজার নিচের দিকে। আসলেই ছায়ার নড়াচড়া দেখা যাচ্ছে। সারফারাজ ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় কান পাতল। তানভীরের চাপা গলায় বলা কথা শোনা যাচ্ছে, দেখ এবার তোর উদার জামাইরে কল দিমু। আর তুই বলবি, না বললেই খালাস করে দিব। আলিহার দৃঢ় কিন্তু দুর্বল গলায় বলা কথাও ভেসে এলো, যা খুশি করেনে, আমি কিছু বলতে পারবো না। সারফারাজ বাঁকা হাসল। খানিকটা দূরে গিয়ে একটা লাথি বসালো দরজায়। দরজায় তীব্র আওয়াজ হতেই তানভীর, আদিলুর রহমান আর নিশান চমকে উঠল। রাত ঠোঁট প্রসারিত করে হেসে বলল, টাইম আপ। ওরা তিনজন তাকালো রাদের দিকে। তানভীর রাদের নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। ফিনকি দিয়ে রক্ত বের হলেও রাত ঠোঁটের হাসির মিলিয়ে গেল না। দুইটা লাথি পড়তে দরজা খুলে গেল। হলদেটে আলোয় সারফারাজের মুখ ভেসে উঠতেই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল আলিহার। আলিহা আর রাদের নাজেহাল অবস্থা দেখে চোখমুখ শক্ত হয়ে গেল সারফারাজের। নিশান পালানোর চেষ্টা করতেই সুপ্রিয় খপ করে ওকে ধরে ফেলল। নিশানের দিকে স্থির চোখে তাকিয়ে বলল, তোর কাছে এটা আশা করিনি। আদিলুর রহমান পরিস্থিতি হাতে আনতে হেসে বললেন, আরে তোমরা এখানে এসে ভালোই করেছ। আমি এখনই তোমাদের কল করতাম। তানভীরকে ছাড়িয়ে আমি ভুল করেছি। ওকে ধরে নিয়ে যাও। আজ আমি ওকে হাতে নাতে ধরেছি। তানভীর অবাক নয়নে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা এটা তুমি কি বলছো? আদিলুর রহমান দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক। সারফারাজ হো হো করে হেসে ফেলল। তানভীরের দিকে তাকিয়ে বলল, দেখেছিস তো কার কথায় চলিস? তোর বাপ তো শালা স্বার্থপর। কি সুন্দর তোর ঘাড়ে সব দোষ দিয়ে দিল। আরিশ বন্দুক তাক করে বলল, এখনো সময় আছে, নিজেদের আইনের হাতে তুলে দে। সারফারাজ শান্তদৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে বলল, আরে আরিশ ভাই, এই ভালো মানুষগুলোকে আইনের হাতে তুলতে যাবেন কেন? আমি আছি ওদের জন্য। তানভীর মাথা ঝাঁকিয়ে ঝটপট করে আলিহার কপালে বন্দুক ঠেকিয়ে বলল, চালাকি করিস না সারফারাজ। আমাকে ছেড়ে দে, তাহলে তোর বউরে জীবিত পাবি। না হলে এখানেই ঠুকে দিব বলে দিলাম। সারফারাজ আরিশের হাত থেকে একটা বন্দুক কেড়ে নিয়ে আদিলুরের কপাল বরাবর গুলি চালিয়ে দিল। আদিলুর রহমান বুঝে উঠার আগেই এফোরোফোর হয়ে গেল। মাটিতে পড়ে গিয়ে কাতরাতে লাগলেন। সারফারাজ শক্ত মুখে বলল, কাপুরুষরা ভয় দেখায়, মারার সৎ সাহস নেই। তানভীরের অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ার্ত চোখে তাকালো কাতরাতে থাকা আদিলুর রহমানের দিকে। হাত পা কাঁপছে তার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে শক্ত করে আলিহার মাথায় বন্দুক ঠেকিয়েই বলল, আমাকে যেতে দে সারফারাজ। সারফারাজ তানভীরের কথা শুনে ঘর কাঁপিয়ে হেসে উঠল। বদ্ধ ঘরে হাসির শব্দ এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। তানভীর বুঝতে পারল না কি করবে। হুট করেই আলিহার দিক থেকে বন্দুক সরিয়ে সারফারাজের দিকে তাক করতেই আলিহা চেঁচিয়ে উঠল। সারফারাজ আলিহার দিকে তাকাতেই তানভীর গুলি চালিয়ে দিল। সবাই থমকে গেল। রাদের চোখ বড় বড় হয়ে গেল। সারফারাজ তীব্র ধাক্কায় নিচে পড়ে গেল। আলিহা সহ বাকি সবাই থমকে গেল। সারফারাজ এক ঝটকায় তাকালো। নীলিমা নিজের বাম হাত চেপে ধরে আছে। চোখ মুখে খিচে বন্ধ করে রেখেছে। তানভীর যখন গুলি করেছিল তখন আলিহা চেঁচিয়ে ওঠায় সারফারাজের দৃষ্টি ওর দিকে পড়ে, যার ফলে সে বুঝতে পারেনি গুলি তার দিকে করেছে তানভীর। এদিকে নীলিমা তখন এসে তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আচমকা ধাক্কা টাল সামলাতে না পেরে সারফারাজ পড়ে যায়। আর নীলিমা হাতে এসে গুলি লাগে। নীলিমা ব্যথায় কুকিয়ে উঠে। হলুদ রঙের জামার উপরে রক্ত চুপসে আসে। সারফারাজ আর দেরি না করে তানভীরের মাথা বরাবর গুলি করে দেয়। তানভীর হ্যাঁ না করার আগেই ওর কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। সারফারাজ উঠে দাঁড়িয়ে আরিশকে বলল, আরিশ ভাই, নীলিমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। আর ওদের লাশ আমি লুকিয়ে ফেলছি। শুধু নিশানকে নিয়ে যান। বাহিরের কেউ যেন জানতে না পারে তানভীর আর তার বাপও এখানে ছিল। সারফারাজের কথা মতো আরিশ নীলিমাকে নিয়ে বাহিরে যায়। নিশানকে পুলিশের হাতে দিয়ে সে যায় নীলিমাকে নিয়ে হাসপাতালে। আর সুপ্রিয় ভিতরে এসে রাদের বাঁধন খুলে দেয়। সারফারাজ আলিহার বাঁধন খুলতেই আলিহা ঝট করে জড়িয়ে ধরে সারফারাজকে। হাতের বাঁধন শক্ত হয় মেয়েটার। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সারফারাজ। সারফারাজ আলতো হেসে আলিহার মাথায় হাত বুলিয়ে কপালে একটা গাঢ় চুমু খায়। রাদ আর সুপ্রিয় হাসে। আলিহা সারফারাজের বুকে ফুপিয়ে কেঁদে উঠে। সারফারাজ ওকে আকরে ধরে নরম গলায় বলল, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? এই তো আমি আছি তো তোমার পাশে।
কিচ্ছু হবে না তোমার। আগাছা ভুলে রেখে দিয়েছিলাম, আজ উপড়ে ফেলেছি। আর কিছু হবে না। আলিহা থামছে না। সারফারাজ তা দেখে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঝট করে কোলে তুলে নিল আলিহাকে। আলিহা ওর বুকে মুখ গুজে বুকের কাছের শার্টটা করে ধরে। সারফারাজ আলতো হাসে। সুপ্রিয় আর রাদের দিকে না তাকিয়েই বলল, এই দিকে হা করে না তাকিয়ে, রাত তুই আমার সাথে আয়। আর তুই আমার কথা মতো ওই দুইটারে সরিয়ে দে। আমি গাড়িতে আছি। 15 মিনিটে কাম শেষ করবি। হাতে সময় নাই। আরেকজনের না হওয়া বউ তার পাগলা প্রেমিকের জন্য অপেক্ষায় বসে আছে। রাত কপাল গুটিয়ে সুপ্রিয়ের দিকে তাকাতেই সুপ্রিয় একগাল হেসে বলল, আরিবাও এসেছে। রাত মাথা চুলকে হেসে হাঁটা দিল সারফারাজের পিছু পিছু। গাড়িতে এনে আলিহাকে বসিয়ে দিল। রাদও বসল। সারফারাজ পানির বোতল বের করে রাদের হাতে দিল। আলিহা নিতে চাইলে ওকে না দিয়ে নিজেই ওর মুখ ধুয়ে দিল। আলিহা লজ্জা পেল। রাত মিটমিট করে হাসছে। সারফারাজ গাড়ির ভিতর থেকে খাবার প্যাকেট বের করল। একটা প্যাকেট পিছনে দিল রাদের কাছে। আরেকটা প্যাকেট আলিহার সামনে ধরল। আরিশ নীলিমাকে হাসপাতালে ভর্তি করালো। হাতের সাইড দিয়ে গুলিটা গেছে। তেমন গভীর ক্ষত না হলেও সুস্থ হতে সময় লাগবে। আরিশ সারফারাজদের কাছে গেল নীলিমাকে হাসপাতালে সুপ্রিয় এর কাছে রেখে। সারফারাজরা হোটেলেই থাকবে রাতটা। সকালে পরিস্থিতি ভালো থাকলে ঢাকায় যাবে। রাতকে রুমে যেতে বলে সারফারাজ আলিহার হাত ধরে রুমে ঢুকতে নিবে তখনই পিছন থেকে আরিশ ডেকে উঠল। সারফারাজ ঘাড় ঘুরিয়ে আরিশের দিকে তাকালো। ইশারায় ওকে অপেক্ষা করতে বলল। আলিহার দিকে তাকিয়ে বলল, তুমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নেও, আমি আসছি। আলিহা মাথা নাড়ালো। সারফারাজ ওকে রুমে রেখে আরিশের কাছে গেল। আরিশের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সারফারাজ মুচকি হেসে সোফায় বসল। আরিশ ভাই, আপনাকে এমন চিন্তিত দেখা যাচ্ছে কেন? আরিশ সারফারাজের দিকে তাকিয়ে বলল, যে কাজ করেছিস চিন্তা করব না তো কি করব? সারফারাজ এমপি ছিল আদিলুর। ক্ষমতায় না থাকুক তবুও তো। সারফারাজ হাসল। বাম গালের টোলটা স্পষ্ট হয়ে উঠল বরাবরের মতো। আরিশ ভাই, আপনার কি আমাকে এতই বলদ মনে হয়? আরিশ তাকিয়ে রইল শুধু, কিছু বলল না। সারফারাজ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, সে প্ল্যান আমার করাই আছে। ধরুন নিউজ যদি হয় ছেলের অপরাধে নিজের মান সম্মান যাওয়াতে রাগে পিতাই পুত্রকে খুন করে পালিয়েছে বিদেশে। কেমন হবে বলুন তো? আরিশ কপালে ভাঁজ ফেলে তাকালো সারফারাজের দিকে। সারফারাজ আরিশের কাঁধে হাত রেখে বলল, চাপ নেই আরিশ ভাই, মনে আছে রেদওয়ানের খুনের কথা? আরিশ চমকালো। আরও 3 বছর আগে রেদওয়ান নামের এক ছেলে ধর্ষণের মামলা থেকে খালাস পাওয়া 7 দিনের মাথা নিজেই আত্মহত্যা করে। বড় বড় চোখ করে সারফারাজের দিকে তাকাতেই সারফারাজ বাঁকা হেসে বলল, নিউজ করার কথা করে দিন, কেউ ঘাটতেও যাবে না। এটা বাংলাদেশ আরিশ ভাই। অন্যায়ের কোনো শাস্তি এখানে যেহেতু হয় না সেহেতু গোপনে অন্যায় ধামাচাপা দিতেও সময় লাগে না। আর এটা তো ভালো কাজ। আরিশ পলকহীন তাকিয়ে আছে সারফারাজের দিকে। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, কিন্তু জুলুম বারবার সহ্য করাও তো অন্যায়ের প্রশ্রয়, তাই না? বিচার যদি না হয়, শাস্তি যদি না আসে, তবে কি চুপ করে সহ্য করাই ইমানদারির পরিচয়? আল্লাহ বলেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি শুধু সেটা করছি। তিলে তিলে নয়, যেন আর কারো জীবন ধ্বংস না হয়, একবারেই শেষ করি। যেন নতুন অন্যায় জন্ম না নিতে পারে। আপনি শুধু আমার কথাটা বিশ্বাস করুন আরিশ ভাই। আমি জানি আপনি ন্যায় অন্যায় বোঝেন। আরিশ কিছুক্ষণ চুপ করে দম ধরে বসে রইল। সারফারাজও চুপচাপ পা নাড়াতে নাড়াতে বসে রইল। আরিশ হুট করেই বাঁকা হেসে সারফারাজের দিকে তাকিয়ে বলল, এরপর থেকে যে কোনো প্রয়োজনে আমাকে একবার কল করবে। আমি এখন থেকে তোমার পাশে থাকব। সারফারাজ মুচকি হেসে উঠে পড়ল। 2 হাত উপরে তুলে অলস ভঙ্গিতে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলল, আচ্ছা আরিশ ভাই, আমি তাহলে যাই। দেখি আমার বউটা কি করছে। আরিশ আলতো হেসে মাথা চুলকে বলল, জীবন তো তোমাদেরই। ঘরে বউ আছে। আপনিও ঘরে বউ নিয়ে আসুন। হাসপাতালে নিয়ে যখন গেছেন তখন জ্ঞান ফিরলেই মনের কথা বলে দিন। লেগে থাকুন মিয়া। তাহলেই তো তাড়াতাড়ি ঘরে বউ তুলতে পারেন। আরিশ নিঃশব্দে হাসল। সারফারাজ ঘাড় কাত করে চলে গেল রুমের দিকে। রাত রুমে প্রবেশ করেতেই আরিবাকে দেখতে পেল। আরিবা শব্দ পেয়ে চমকে পিছনে তাকাতেই রাতকে দেখতে পেল। রাতকে দেখতেই চোখ ছলছল করে উঠল। রাত খানিকক্ষণ তাকিয়ে থেকে হুট করেই হেসে ফেলল। হাত 2 পাশে প্রসারিত করতেই আরিবা দৌড়ে এলো। ঝাঁপিয়ে পড়ল রাদের বুকে। রাত থমকে গেল। বুক কাঁপছে তার।
একে তো দুর্বল শরীর, তার উপরে অনুভূতির রোষানলে নাজেহাল অবস্থা রাদের। কম্পিত হাতে আরিবার মাথায় হাত রাখতেই আরিবা ফুপিয়ে উঠল। রাত অস্থির হল। চারপাশে চোখ ঘুরিয়ে আরিবার মুখটাকে নিজের সামনে এনে দুই হাতের মাঝে ওর মুখটা রাখল। দুই হাতের বুড়ো আঙুল দিয়ে আরিবার চোখের পানি মুছিয়ে ওর কপালে আলতো করে চুমু খেল। রাদের স্পর্শে কেঁপে উঠল আরিবা। নিজের অজান্তে কখন যে রাদের কাছে চলে এসেছে তা বুঝতেই পারেনি আরিবা। হৃদস্পন্দন বেড়ে গেছে তার। রাদ আরিবার কম্পন টের পেয়ে হাসল। ওর থেকে একটু দূরে গিয়ে বিছানায় বসল। কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। আরিবা ওখানেই দাঁড়িয়ে আছে, হাত পা নাড়াতেও ভুলে গেছে যেন। রাদ হাসল। বিছানায় পা তুলে পিঠ টানটান করে শুয়ে পড়ল। একটু আগে খাবার খেয়েছে, তাও অনেকক্ষণ পর। তাও চোখ খুলে রাখতে পারছে না সে। ঘুমে চোখ বুজে আসছে। রাত চোখ বুজে ধীর গলায় বলল, ঘড়িতে 3টা বাজে। নিজের রুমে গিয়ে ঘুমাও। আলিহার সাথে এখন দেখা করতে হবে না। সকালে দেখা করো। আর আমরা কাল সকালেই রওনা হব ঢাকার উদ্দেশ্যে। আরিবা তাকালো রাদের দিকে। রাদের মলিন মুখটা দেখে আবারও কান্না পেল তার। খবরদার, চোখ দিয়ে পানি পড়লেই খবর আছে তোর। ছিচকাদুনের মতো কথায় কথায় কান্না করবি না একদম। আরিবা ঠোঁট কামড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নড়ল না সে। রাত চোখ খুলে আরিবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। যাও পাখি, রুমে যাও। রাত কিছু একটা ভেবে বলল, খেয়েছ কিছু? আরিবা মাথা নাড়িয়ে বলল, হুম, সার্ফি ভাইয়া এনে দিয়েছিল। রাত মুচকি হাসল। এর মাঝেই রুমের দরজায় টোকা পড়ল। দরজা খোলাই আছে, চলে আয়। রাদের কথায় সুপ্রিয় ভিতরে আসলো। আরিবা সুপ্রিয়কে দেখে রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। সুপ্রিয় সেদিকে তাকিয়ে কপাল গুটিয়ে ফেলল। আমি আসাতে কি ও রাগ করল? রাত আরাম করে কোলবালিশ জড়িয়ে শুয়ে বলল, না, রাগ করেনি। এত বেশি না ভেবে ঘুমিয়ে পড়। সুপ্রিয় দরজা আটকায় লাফিয়ে বিছানায় শুয়ে বলল, তাও ভালো আরিশ ভাই হাসপাতালে থেকে গেলেন। না হলে আমার বসে বসে রাত কাটাতে হতো। হতো না, আরিশ ভাই এমনিতেই থেকে যেত। সুপ্রিয় হাসল। ভালোবাসায় কষ্ট, অপেক্ষা আর পাগলামি না থাকলে ভালোবাসা আর কিভাবে হলো? এখন শুধু নীলিমা আর আরিশ ভাইয়ের বিয়েটা দিলেই আমরা বাঁচি। রাত ঠোঁট প্রসারিত করে ঘুমিয়ে গেল। আলিহা একেবারে শাওয়ার নিয়ে বের হলো। জামা কাপড় আর প্রয়োজনীয় সবকিছু সারফারাজ আগেই বিছানার উপরে সাজিয়ে রেখেছিল। শাওয়ার নেওয়াতে অনেকটাই ভালো লাগছে তার। চুল মুছতে আয়নার সামনে যেতেই দরজায় টোকা পড়ল। রুহি। আলিহা ধীর গলায় বলল, আসুন। সারফারাজ রুমে ঢুকে দরজা আটকে দিল। আয়নাতে তাকালো আলিহাকে দেখতে। চোখ আটকে গেল দুই গালে নীলচে দাগের দিকে। সারফারাজ এগিয়ে গেল আলিহার দিকে। আলিহাকে নিজের দিকে ঘুরালো। আলিহা স্থির চোখে তাকালো সারফারাজের দিকে। সারফারাজ আলিহার দুই বাহু ধরে বিছানায় বসিয়ে দিল। পকেট থেকে একটা টিউব বের করল। সুপ্রিয়কে দিয়ে হাসপাতাল থেকে আনিয়েছি। আশেপাশে তো আর এত রাতে পাওয়া যাবে না। সারফারাজ আলিহার সামনে বসে আলতো হাতে আলিহার গালে মলম দিয়ে দিতে লাগল। আলিহা কেঁপে উঠল। ব্যথা করছে? আলিহা ধীর গলায় বলল, না। সারফারাজ যত্ন সহকারে মলমটা আলিহার দুই গালে দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা হেয়ার ড্রায়ার বের করে আলিহার হাতে দিল। এটা দিয়ে চুল শুকিয়ে নেও। আমি ফ্রেশ হয়ে আসছি। সারফারাজ ওয়াশরুমে চলে গেল। আলিহা ওর কথা মতো চুল শুকিয়ে নিল। বিছানায় গা এলিয়ে দিল। ঘুম ধরেছে এবার তার। সারফারাজ চোখমুখে পানি দিয়ে বের হয়ে বারান্দায় গেল। ফাবিহা বেগমের নাম্বারে কল দিতেই উনি ধরলেন। ঘড়িতে রাত 4টা বাজে। নামাজের জন্য তিনি 4টার মধ্যেই উঠে পড়েন। কল রিসিভ হতেই সারফারাজ বলল, রাতে ঘুমাওনি মামুনি? ফাবিহা বেগম হেসে বললেন, সেসব বাদ দে তো। সব কিছু ঠিক আছে। আলিহা আর রাত কেমন আছে? হ্যাঁ, ওরা ঠিক আছে। আন্টি ঠিক আছে? হুম, এখন ভালো। আচ্ছা মামুনি, রাখি তাহলে। আচ্ছা বাবা। সারফারাজ কল কেটে রুমে এলো। কবে থেকে মামুনি বলা শুরু করলেন? সারফারাজ আলতো হেসে লাইট অফ করে দিল। আলিহার পাশে শুয়ে ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মুখ গুজে দিল আলিহার পিঠে। আলিহা ঠোঁট প্রসারিত করে হাসল। খানিক বাদেই আলিহা পিঠে উষ্ণ পানির ছোঁয়া পেতেই চমকে উঠল। সারফারাজের দিকে ফিরতে চাইলেও সারফারাজ শক্ত করে ধরায় নড়তে পারছে না সে। হাল ছেড়ে দিয়ে নরম গলায় বলল, কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? সারফারাজ কিছু বলছে না, তবে হাত আলগা হলো আগের থেকে। আলিহা ঘুরল সারফারাজের দিকে। ড্রিম লাইটের ক্ষীণ আলোতে সারফারাজের লাল চোখ দুটো চোখে পড়ল আলিহার।
আলিহা নরম হাত সারফারাজের গালের খোঁচা খোঁচা দাড়িতে রাখল। কিছু হয়নি তো আমার? এই যে আমি ঠিক আছি। সারফারাজ স্থির দৃষ্টিতে আলিহার দিকে তাকালো। দূরত্ব বাড়লে শুনেছিল ভালোবাসা বাড়ে। কিন্তু তা না মানুষ বুঝতে পারে সে অপর পাশের মানুষটাকে কতটা চায়। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। এটা কখনোই বলবো না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কারণ এটা কখনোই সম্ভব না। তবে আমি এটা বলতে পারি তুমি আমার পাশে থাকলে আমার দিন সুন্দরভাবে কাটবে। আর তুমি না থাকলে আমার সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি রুহি। আলিহার চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠল। সারফারাজকে হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল। মুখ গুজে দিল সারফারাজের বুকে। সারফারাজও আকরে ধরল আলিহাকে নিজের বুকের মাঝে। আলিহা ধীর গলায় বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি। আমি জানতাম আপনি আমাকে ওখান থেকে নিয়ে আসবেন। সারফারাজ আলিহার কপালে চুমু খেয়ে বলল, এখন ঘুমাও। তোমার রেস্ট দরকার। সারফারাজ আলিহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আলিহা চোখ বুজল। সকালের ক্ষীণ আলো চোখে আসতেই ঘুম ভাঙল নীলিমা। জ্ঞান আগেই ফিরেছে, ডাক্তার ঘুমের ঔষধ দিয়েছিল। ঘুমটা ভাঙতেই হাতের ব্যথাটা বেশ করে অনুভব হতে লাগল। ক্ষীণ আর্তনাদ করে উঠল মেয়েটা। আরিশ ওর বেডের পাশের সোফায় বসে ঝিমোচ্ছিল। নীলিমার আর্তনাদে চমকে উঠল সে। এগিয়ে গিয়ে অস্থির গলায় বলল, নীল কি হয়েছে তোর? নীলিমা কপাল গুটিয়ে তাকালো আরিশের দিকে। আপনি এখানে কি করছেন আরিশ ভাই? আরিশ নিজেকে ধাতস্থ করল। কথা বলল না সে। নীলিমা বসার চেষ্টা করল কিন্তু হাতের ব্যথায় হাতটা নাড়াতেও পারছে না। আরিশ আস্তে করে ওকে বসিয়ে দিল। নিজের ওর পাশে টুল টেনে বসল। খানিক বাদে নীরবতা ভেঙে গলা খাকারি দিল সে। আচ্ছা তুই কেন এভাবে গুলির সামনে ঝাঁপিয়ে পড়লি? নীলিমা ভাবলেশহীনভাবে বলল, জানি না। আরিশ মৃদু হাসল। যা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ না করলে বোঝা যাবে না। আর কতদিন এমন ভালোবেসে যাবি সারফারাজকে? নীলিমা উত্তর দিল। মলিন হাসি দিল শুধু। আরিশ তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল। হাজারো কথা বলা থাকলেও মুখ দিয়ে একটা কথাও এখন বের হতে চাইছে। মন আর মস্তিষ্কের রোষানলে নিজেকে অসহায় বোধ হচ্ছে। আচ্ছা একতরফা ভালোবাসাগুলো এমন কেন? নীলিমা তো সারফারাজকে না ভালোবেসে তাকেও বাসতে পারত। কিন্তু আফসোসটা হয়নি। বুকের মাঝে কথার পাহাড় জমেছে, তাই হয়তো বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। আরিশ কিছু না বলেই উঠে চলে গেল কেবিন থেকে। সে আজও পারল না নিজের মনের কথা বলতে। মেয়েটার সামনে গেলেই তার দম ফুরিয়ে আছে। কথা বলার ক্ষমতাই যেন হারিয়ে ফেলে সে। আচ্ছা মেয়েটা কি কিছুই বোঝে না? বোঝে হয়তো তেমন একটা গুরুত্ব দেয় না। আরিশ বাহিরে যেতেই নীলিমা তপ্ত নিঃশ্বাস ফেলল। সে জানে আরিশ তাকে ভালোবাসে। আরিশের চোখের ভাষা বারবার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে নীলিমাকে ভালোবাসে। আরিশ নীলিমাদের ভার্সিটির 3 ব্যাচ সিনিয়র। প্রথম থেকেই ছেলেটা কথা বলতো ঠিকই কিন্তু কখনোই মুখ ফুটে এমন কিছুই বলেনি। সারফারাজদের সাথে ভাব ভালো হওয়াতে প্রায় সময় তারা একসাথে আড্ডা জমিয়েছে। এখন সময় সময় নীলিমার মনে হয় কেন সে আরিশকে ভালো না বেশে সারফারাজকে ভালোবাসল, এটাই হয়তো তার সবচেয়ে বড় ভুল ছিল জীবনে। নীলিমা উদাসীন চোখে তাকিয়ে রইল জানালা দিয়ে বাহিরের দিকে। সকালে রওনা দেওয়ার কথা থাকলেও সকালে ঘুমিয়ে কাটানোর পর সমুদ্র দেখতে যাওয়া সব মিলিয়ে সারফারাজরা দুপুরের খাবার খাওয়ার পরেই রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। ফিরতে ফিরতে রাত হবে তাদের। রুমা বেগমকে ফাবিহা বেগম নিজের কাছেই রেখেছেন। বাসে করে যাবে বলে সুপ্রিয় ঘণ্টা খানেক আগে এসেই টিকিট কেটেছে। আলিহা বাসে উঠে আরিবার পাশে বসতে নিবে তখনই সারফারাজ ওর এক বাহু টেনে ধরল। কি করছো ওখানে, কেন বসছো? আলিহা সারফারাজের কথায় কপালে ভাঁজ ফেলে ওর দিকে তাকালো। তো কোথায় বসবো? সারফারাজ আলিহাকে ওই সিটের পরের সিটে বসতে ইশারা করল। আলিহা একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানেই বসল। সারফারাজ আলতো হেসে ওর পাশেই বসল। আচ্ছা নীলিমা আপুকে তো দেখতে গেলেন না? সারফারাজ আলিহার দিকে তাকালো চোখ ছোট ছোট করে। কেন বলো তো, শেয়ালের কাছে মুরগি দিতে চাইছো? আলিহা বুঝতে পারল না সারফারাজের কথা। মানে? সারফারাজ একটা চিপসের প্যাকেট ছিঁড়ে তার থেকে চিপস বের করে নিয়ে খেতে লাগল। এত মানে করার দরকার নেই। কাল সকালে আমার পরীক্ষা আছে। তাছাড়া রাত আর সুপ্রিয় এরও পরীক্ষা আছে। আর নীলিমার যত্ন নেওয়ার মানুষ তার কাছে আছে। তোমার এই নিয়ে ভাবতে হবে না। চিপসের প্যাকেটটা আলিহার দিকে এগিয়ে দিয়ে সামনে তাকালো সারফারাজ। চিপস খাও নেও। আলিহা মুখ ঘুরিয়ে বসে রইল। সারফারাজ হাসল তা দেখে।
রাদ এসে ধপ করে বসল আরিবার পাশে। আরিবা তাকালো রাদের দিকে। রাদের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সে তাকিয়ে আছে সামনের দিকে। আরিবা চোখ সরাতেই রাদ গলা খাকারি দিল। আরিবা কপাল গুটিয়ে আবারও তাকালো। রাদ আরিবার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল দুইজনের। রাদ নরম গলায় বলল, কিছু খাবে? আরিবা নাকমুখ কুঁচকে ফেলল, না, বাসে কিছু খেলেই বমি আসে আমার। আরিবার নাকমুখ কুঁচকে বলা কথায় কেন যেন হাসি পেল রাদের। হাসি চেপে আরিবার মাথায় হাত রেখে ওর মাথা নিজের কাঁধে রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা তাহলে ঘুমাও। ঘুমালে আর বমি বমি পাবে না। আরিবা মুচকি হেসে চোখ বুজল। আগে এগুলো তার কাছে স্বপ্ন ছিল, এখন বাস্তবে তার সাথে হচ্ছে, তাহলে কি করে হাতছাড়া করে। সুপ্রিয় অপর পাশের একটা সিটে বসায় রাদ আর সারফারাজকে দেখে মাথা চাপড়াতে মন চাইছে। কেন যে একা এলো এখানে? হুদাই কাবাবের হাড্ডি। সারফারাজ ওদের প্রেম প্রীতি দেখাতেই মনে হয় তাকে নিয়ে এসেছে। সুপ্রিয় একটা দীর্ঘশ্বাস ফেলে বাহিরে তাকালো। আলিহা বাহিরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে কে জানে। সারফারাজ খেয়াল করতেই আলিহাকে নিজের কাছে নিয়ে এলো। আলিহাকে নিজের বুকের কাছে আঁকড়ে ধরল। আলিহাও ঘুমানোর জায়গা পেয়ে সারফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল। সারফারাজ গুনগুনিয়ে গাইতে লাগল, আমি তোমার কাছেই রাখব, আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগব, আজ সারা দিনটা আমার, তুমি বৃষ্টি হয়ে নামলে। আলিহা ঘুম জড়ানো চোখে তাকালো সারফারাজের দিকে। সারফারাজ থেমে গেল, যদিও খুব আস্তে করেই গাইছিল সে। আলিহা ভ্রুকুচকে ফেলল, ঘুম জড়ানো গলায় বলল, থামলেন কেন, ভালোই তো লাগছিল। আলিহার কথায় সারফারাজ মুচকি হাসল, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমল চিন্তা আমার, আমি তোমার কাছেই রাখব, আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগব, আজ সারা দিনটা আমার। আলিহা বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে পড়ে রইল সারফারাজের বুকে। জানেন তো আপনার গলার গান আমার কাছে অনেক ভালো লাগে। প্রথম আপনার গলায় গান শুনেছিলাম নদীর পাড়ের কাছে। তখনই আমি উত্তলা হয়ে পড়েছিল গানের গলার মালিককে দেখার জন্য। আলিহা ঠোঁট বাঁকিয়ে হাসল, আমি তো আর জানতাম না যার সাথে আমার ঝামেলা সেই গান গাইছে। আলিহার কথায় সারফারাজও হেসে ফেলল। ঢাকায় ফিরে আসার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। দেখতে দেখতে সারফারাজের পরীক্ষা শেষ হয়েছে আগের দিন। আজ তাই তারা আলিহাদের বাসায় যাবে। আলিহা সকালের নাস্তা শেষ করে রেডি হচ্ছে। সারফারাজ রুমে আসতেই আলিহা ব্যস্ত ভঙ্গিতে বলল, রেডি হয়ে নিন। সারফারাজ অলস ভঙ্গিতে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। হাই তুলে বলল, এখন উঠতে মন চাইছে না। আলিহা চিরুনি হাতে নিয়ে সারফারাজের সামনে গিয়ে বলল, উঠবেন কি না বলুন। সারফারাজ আলিহার হাত ধরে হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে ওকে জড়িয়ে ধরে বলল, ঘুমাও, পরে বিকালে যাবনি। আলিহা কটমটিয়ে বলল, ছাড়ুন আমাকে, উঠুন তাড়াতাড়ি। সারফারাজ আলিহার নাক টিপে ধরে বলল, এত ছাড়ুন ছাড়ুন করো কেন সুইটহার্ট, ঘুমাও তো যান। আলিহাও সারফারাজের নাক টিপে ধরল। সারফারাজ ওর নাক ছাড়লেও আলিহা ছাড়ল না। দাঁত বের করে হাসল, আপনি যতক্ষণ না উঠছেন ততক্ষণ আমি আপনার নাক ছাড়ছি না। সারফারাজ শেষমেশ বাধ্য হয়ে উঠে পড়ল। হেলেদুলে চলে গেল ওয়াশরুমের দিকে। আলিহা নিজ মনেই হাসল। সারফারাজ ওয়াশরুম থেকে বের হয়ে এলো ফ্রেশ হয়ে, হাতে চিরুনি, মুখে আধঘুমন্ত হাসি। আলিহা ওর দিকে তাকিয়ে বলল, চলুন এবার, সবাই অপেক্ষা করছে। আর আম্মু তো সকালে ফোন দিয়েই বলে দিয়েছে যেন দেরি না করি। সারফারাজ সাদা পাঞ্জাবি পায়জামা পরে নিল, চুলগুলো ঠিক করে কড়া করে পারফিউম দিল। হাতে ঘড়ি আর সানগ্লাস ঝুলিয়ে বাইকের চাবি বাম হাতের তর্জনীতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বলল, চলো যাই। আলিহা কালো বোরখা হিজাব পরে রেডি হয়ে বসেছিল। সারফারাজ বলতেই উঠে পড়ল সে। সবার থেকে বিদায় নিয়ে দুইজন মিলে রওনা হলো। খানিক বাদেই ওরা এসে পৌঁছালো আলিহাদের বাসায়। আরিবা, ঈশা, তুষার, তুর্য সবাই মিলে ঘিরে ধরে বসে আছে সারফারাজকে। আর সারফারাজ তো সেই ভাষণ শুরু করে দিয়েছে। আলিহা খানিকক্ষণ দেয়ালে হেলান দিয়ে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকলো সারফারাজের দিকে। কি সব আজগুবি কথা বলছে, আর এই বিচ্ছুগুলো কি মন দিয়ে শুনছে। আলিহা একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে রুমে চলে গেল। রাত একটা লম্বা ঘুম দিয়ে উঠল 11টার দিকে। আরিবার পরীক্ষা হয়ে গেছে। কিছুটা চাপ কম থাকলেও আরিবাকে বলে বলে সব পড়া আদায় করে সে। আরিবা কখনো গাল ফোলায়, অভিমান করে, আবার পড়েও। রাত ওর কথা ভাবতে ভাবতে এক কাপ চা বানিয়ে এনে কাপ নিয়ে দাঁড়ালো বারান্দায়। কল করলো আরিবার নাম্বারে, কিন্তু মেয়েটা কল রিসিভ করছে না।
3বার কল দেওয়ার পর মনে পড়ল আজ তো সারফারাজের ওই বাসায় যাওয়ার কথা। রাত এবার সারফারাজের নাম্বারে কল করল। 2বার রিং হতেই ধরল সে। হুম বল। রাত ঠোঁট হাসি নিয়ে বলল, কি খবর জামাই মশাই, কেমন আদর যত্ন পাচ্ছেন? সারফারাজ চাপা হাসি দিয়ে বলল, সে তুমি মিয়া আর 1 বছর পরেই বুঝে যাবে। সারফারাজের কথায় রাত হাসল। কি করছিস? এই তো শালির সাথে আড্ডা দেই। আর তোর পাখি আমার সামনে বসে আছে। তাই তো বলি কল রিসিভ করে না কেন? সারফারাজ পাঞ্জাবির কলার ঝাঁকিয়ে বলল, দেখতে হবে না কার ভাষণ শুনছে। আমার কথা বাদ দিয়ে তোর কল কেউ ধরতে যাবে না, বুঝলি? জি স্যার, বুঝলাম। সারফারাজ কিছু একটা ভেবে বলল, তুই আসবি নাকি? রাত কপাল গুটিয়ে ফেলল। আমি ওখানে গিয়ে কি করব? রেডি হয়ে নে, আমি আসছি। রাতকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল সারফারাজ। রাত আহাম্মকের মতো তাকিয়ে রইল ফোনের দিকে। সারফারাজ কল কেটে মেসেজ লিখল, আহাম্মকের মতো তাকিয়ে না থেকে রেডি হ শালা। মেসেজটা রাদের নাম্বার দিয়ে সে উঠে পড়ল। ওকে উঠতে দেখে তুর্য বলল, কোথায় যাচ্ছেন ভাইয়া? রান্নাঘরের দিকে পা এগোলো সে। তোমরা বসো, আমি আসছি। সারফারাজ রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রুমা বেগম রান্না করছেন। আলিহা সালাদ কাটায় ব্যস্ত। সারফারাজকে তারা খেয়াল করেনি। সারফারাজ মনোযোগ পাওয়ার জন্য গলা খাকারি দিতেই রুমা বেগম তাকালেন। কিছু কি লাগবে তোমার বাবা? সারফারাজ বিনয়ের সাথে বলল, আসলে আম্মু বলছিলাম কি একটা এক্সট্রা লোক হলে কি আপনাদের কোনো সমস্যা হবে? রুমা বেগম ওড়না হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। না বাবা, কোনো সমস্যা হবে না। কেন বাবা, কি হয়েছে? সারফারাজ আমতা আমতা করে বলল, আসলে আম্মু রাতকে তো চিনেনি। কাল পরীক্ষা শেষ হওয়ার পরেই জারিফ একটু দেশে গেছে। ওর ফ্ল্যাটে একা। তাই ভাবছিলাম ও যদি আমাদের সাথে। রুমা বেগম একগাল হেসে বললেন, এটা আবার বলা লাগে? আসতে বলো ওকে। তাছাড়া সবাই আছে এখানে। একসাথে মজা করো তোমরা। সারফারাজ আলতো হাসল। আচ্ছা আম্মু, তাহলে আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আলিহার দিকে তাকিয়ে বলল, আমি আসছি রুহি। আলিহা তাকাতেই দেখল সারফারাজ চলে গেছে। হাসল সে। রুমা বেগম আবারও কাজে মন দিলেন। আলিহা ওনাকে হাতে হাতে সাহায্য করতে লাগল। আরিবা রাদের আসার কথা শুনে গালে হাত দিয়ে বসে আছে। তার একটাই চিন্তা, সে পরীক্ষা পড়ে তেমন পড়াশোনা করেনি। এখন নিশ্চয়ই রাত এসে খোঁজখবর নিবে। মায়ের সামনে মিথ্যা বলতে হবে। তার উপরে এই বিচ্ছুগুলো তো আছেই। আরিবার ভাবনার মাঝেই ঈশা ওর মাথায় একটা গাঁট্টা মারল। আরিবা কটমটিয়ে তাকাতেই ঈশা দাঁত কেলালো। উনার কথা ভাবছ বুঝি সুন্দরী? এত কথা তোকে কে বলতে বলেছে? চুপ করে থাকতে পারিস না? হুম হুম, জানি জানি। সত্যি বললেই সবার মেজাজ খারাপ হয়। আরিবা ঈশার সাথে না পেরে উঠে চলে গেল। সারফারাজ রাতকে নিয়ে একেবারে ফিরল। রাত হাতে করে কিছু চকলেট আর মিষ্টি নিয়েছে। রাত আসতেই ওরা সারফারাজের দেওয়া চকলেটগুলো সামলে আবার এগুলো ভাগ করতে বসল। তা দেখে রাদের বেশ হাসি পেল। রুমা বেগম আসতেই বিনয়ের সাথে ওনাকে সালাম দিতেই উনি মুচকি হেসে সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? অনেকদিন পর দেখলাম। জি আন্টি, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার শরীর ভালো তো? হুম, ভালোই আছি। এগুলো আনার কি দরকার ছিল বলো তো? রাত হেসে বলল, না আন্টি, ঠিক আছে। আচ্ছা তোমরা বসো, গল্প করো। আমি রান্না করছি তো। রুমা বেগম চলে গেলেন। রাত চারপাশে তাকালো। আরিবাকে দেখা যাচ্ছে না। রাতকে আশেপাশে তাকাতে দেখে সারফারাজ ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এভাবে তাকাস না, ধরা পড়ে যাবি রে ব্যাটা। রাত মুখ বাঁকালো। খানিক বাদেই আরিবার দেখা পেল সে। শাওয়ার নিতে গিয়েছিল হয়তো। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল সে। সবাই মিলে খেতে বসল। আরিবা আর আলিহা সব খাবার একে একে আনছিল। রুমা বেগম খাবার তুলে দিতে লাগলেন সারফারাজ আর রাদের প্লেটে। আম্মু, 2 দিন পর তো আমাদের রেস্টুরেন্টের উদ্বোধন। আপনার কিন্তু যাওয়া লাগবে। সে যাবনি না, যেতেই হবে। রুমা বেগম হাসলেন। সারফারাজ সুযোগ বুঝে বলল, আম্মু, একটা প্রস্তাব দিতে চাইছি আপনাকে। হ্যাঁ বলো বাবা। আসলে কথাটা অনেক গুরুত্বপূর্ণ। রাত আরিবাকে পছন্দ করে। আপনি যদি চান তাহলে এই বিষয়টা নিয়ে এগোতে চাই। তাছাড়া রাত অনেক ভালো একটা ছেলে। আরিবাকে ভালো রাখবেও। আর এখন ও কিছু করবেও। আপনি দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। সারফারাজের হঠাৎ বলা কথায় রাত সহ আরিবা আর আলিহাও সারফারাজের দিকে তাকালো। রুমা বেগম একটু গম্ভীর হলেন। কিন্তু ও তো এখনো ছোট।
আমি এখনো ভাবিনি ওর বিয়ে নিয়ে। আম্মু আমি এখনই বিয়ের কথা বলছি না। মানে সবকিছু ঠিক করা থাক। আরিবা এইচএসসি পরীক্ষাটা দিয়ে অ্যাডমিশন দিক। তারপর না হয় বিয়েটা হবে। হুট করেই তো কিছু বলতে পারছি না বাবা। তাছাড়া বিয়েটা তো ছেলেখেলা না। একটু ভাবতে হবে। আর আরিবা রাজি কি না তাও জানতে হবে। আম্মু আপনি সময় নিন। যেহেতু আজ সবাই একসাথে আছি তাই বললাম কথাটা। না তা ঠিক আছে বাবা। আর রাত বাবাকে তো আগে থেকেই চিনি। ওর খারাপ বলতে পারি না। আমি ভেবে বলছি। খাওয়া শেষ হতেই সবাই মিলে গেল ছাদে। ছাদের যেতেই রাত বলল, আজকেই বললি যে আন্টিকে এসব? সারফারাজ সামনে তাকিয়ে বলল, আমি জানি উনি না করবেন না। আর আগে থেকে বলে রাখাই ভালো। পরে যদি অন্য কারো কাছ থেকে শোনে তোরা প্রেম করিস, সেটা শুনলে উনি কষ্ট পাবেন। তখন মেলা ঝামেলা হবে। রাত হুট করেই সারফারাজকে জড়িয়ে ধরল। ভাই আমার সৌভাগ্য যে আমি তোর মতো একটা বন্ধু পেয়েছি। আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেও তোর মতো একটা ভাই দিয়েছে। সারফারাজ আলতো হেসে রাতকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগল আমার ভাগ্য ভালো যে তোকে আমি পেয়েছি। দুইজন মিলেই হেসে ফেলল। আরিবা পিছন থেকে বলে উঠল, ভাইয়া আম্মু যদি রাজি না হয়। সারফারাজ রাতকে ছেড়ে আরিবার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, আমি আছি না, কিছু হবে না। আলিহা নাস্তা নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, আমিও আছি কিন্তু। সবাই মিলে হেসে উঠল। আবহাওয়াটা বেশ সুন্দর। বৃষ্টির আগের মুহূর্ত। মিষ্টি হাওয়া বইছে চারিপাশে। মেঘ হয়েছে প্রচণ্ড। সারফারাজ আর আলিহা দাঁড়িয়ে আছে পাশাপাশি। গাছের পাতাগুলো বাতাসের বেগে নেচে চলছে। শো শো আওয়াজ জানান দিচ্ছে বৃষ্টি আসবে। আলিহার মাথার ওড়না পড়ে গেছে। আধখোলা চুলগুলো উড়ছে তার। দুইজন বেশ উপভোগ করছে সময়টা। সময়টা থমকে যাক। দুইজন মিলে কাটিয়ে দেই এভাবেই পাশাপাশি। একটু রাগ, একটু অভিমান আর অনেকটুকু ভালোবাসা। সারফারাজের কথায় আলিহা আলতো হাসল। পরে যাওয়া ওড়নাটা তুলে মাথায় দিল। আলতো হাতে সারফারাজের হাতে হাত রাখল। সারফারাজ ধীর গলায় বলল, তোমার চোখ দুটো আমার সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে গেছে, যেন তাকালেই এক অন্যরকম শান্তি পাই আমি। আলিহার চোখে এক মুহূর্তের জন্য কাঁপল, হয়তো হাওয়ার না হয় আবেগে। আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিলাম রুহি। শুধু বুঝে উঠতে সময় লেগেছে। তোমার রাগ, তোমার জিদ, তোমার চুপচাপ তাকিয়ে থাকা, সবটা আমার ভালো লেগে গেছে। তোমাকে নিজের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই তোমার ফাঁদে পড়ে হাবুডুবু খাচ্ছি। আলিহা কিছু বলল না। হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে এখন। সে শুধু চুপচাপ তাকিয়ে রইল সারফারাজের দিকে। সারফারাজ থেমে গেল একটু, তারপর আবার বলল, ভালোবাসি তোকে। একদম নিজের মতো করে। ঝগড়া করেও হাসি পেয়েও এভাবেই তোমার পাশে থাকতেই চাই সারাটা জীবন। আলিহার ঠোঁটে এক চিলতে ভেজা হাসি। সে ধীরে মাথা নাড়ল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। রোজ রোজ একটু করে বেশি। রাত গাছ থেকে একটা হলুদ রঙের গোলাপ তুলে আনল। আরিবা দাঁড়িয়ে ছিল রেলিং ধরে। রাত ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। হাঁটু গেড়ে বসে ফুলটা উঁচু করে ধরে বলল, এই মেঘময় আবহাওয়াকে সাক্ষী রেখে বলতে চাই ভালোবাসি তোকে। আকাশ যেমন মেঘ ছাড়া অসম্পূর্ণ, তেমন তুই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই হাওয়া মাটির সুগন্ধ প্রতিটাক্ষণ বুঝিয়ে দিচ্ছে আমি তোকে কতটা ভালোবাসি। তপ্ত রোদের পরে মিষ্টি বিকেল তুই। আমার জীবনের একক্ষণ প্রশান্তিময় ছায়া তুই। একটু দম নিল রাত। বিয়ে করবে আমাকে পাখি? আরিবা লাজুক হাসল। মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে ফুলটা নিল। রাত মুচকি হেসে উঠে দাঁড়ালো। আরিবার হাত থেকে ফুলটা নিয়ে ওর কানে গুজে দিল। একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায় পাখি। আরিবা কেঁপে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল তার। রাত ভ্রু কুঁচকে বলল, কিছু বলবে না? আরিবা স্থির চোখে তাকালো রাদের দিকে। কম্পিত গলায় বলল, আমিও আপনাকে ভালোবাসি। রাদের ঠোঁট প্রসারিত হল। মনের মাঝে এক প্রশান্তির হাওয়া বয়ে গেল। দুই হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো পিছনে ঠেলে হাত দুই পাশে প্রসারিত করল। হাওয়া আরো জোরে বয়ে উঠল, বৃষ্টি নামল একদম পুরোদমে। কিন্তু সেই মুহূর্তে ওদের দুজনের মাঝের সেই নরম স্মৃতি হয়ে থাকল সারা জীবনের জন্য। আরিবা পলকহীন তাকিয়ে রইল রাদের দিকে। রাদও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরিবার দিকে। বৃষ্টির শীতল পানি এসে ছুঁয়ে যাচ্ছে দুইজনকে। চোখে চোখে বিনিময় হচ্ছে হাজারো না বলা কথা, না বলা অনুভূতি। দুজনই ভিজে টুইটুম্বুর অবস্থা। বৃষ্টির বেগ বাড়ছে। আশেপাশে সবকিছু ঘোলাটে দেখাচ্ছে। সারফারাজ আর আলিহা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে ছিল।
বৃষ্টি আসতে দুইজন মিলে একসঙ্গে হাত ধরে দৌড়ে এসেছে এখানে। সারফারাজের মনে পড়ল রাত আর আরিবা তো ছাদেই ছিল। ওরা কোথায় গেল? আলিহার দিকে তাকিয়ে বলল, রাত আর আরিবা কোথায় গেল? আলিহা তাকালো। ঈশা তুর্য তুষার এখানে থাকলো, ওরা নেই। দুইজন দুইজনের দিকে তাকালো। সারফারাজ বুঝে গেল দুই অপরাধী একসাথে ছাদেই আছে। সারফারাজ ছাদের দরজা আস্তে করে খুলে আশেপাশে তাকালো। বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছে না। খানিকক্ষণ পর সে দেখল রাত আর আরিবাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলিহার দিকে তাকিয়ে ইশারা করল। আলিহা তাকালো। আবারও দুইজন দুইজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। সারফারাজ এবার গলা ছেড়ে ডেকে উঠল, এ রাত আর ভিজিস না, এবার চলে আয় বাপ। সারফারাজের চেঁচানোতে হুঁশ ফিরল আরিবা আর রাদের। দুইজন সামনে তাকিয়ে দেখল সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রাত বিষয়টা বুঝতে পেরে ইশারা করল যেতে। দুইজন মিলে চলে এলো ছাদ ছেড়ে। কেটে গেছে 3টা বছর। আরিবার এইচএসসি পরীক্ষা ভালো মতোই মিটে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। রাত বেশ পরিশ্রম করেছে এতে। আরিবাকে এক প্রকার ব্ল্যাকমেল করিয়েই পড়িয়েছে সে। আজ আরিবা আর রাদের বিয়ে। আরিবাকে রেডি করানো দায়িত্ব পড়েছে আলিহার ঘাড়ে। আলিহা আরিবাকে মেকআপ করাচ্ছিল। তখনই আলিহার শাড়ির আঁচল ধরে টান দিল একটা বাচ্চা মেয়ে। পরনে তার বেবি পিঙ্ক লেহেঙ্গা। আলিহা তাকাতেই বাচ্চাটা কাঁদো কাঁদো গলায় বলল, মাম্মা লিপি দিব। আলিহা আরিবার দিকে তাকালো। আরিবা তাদের দিকেই তাকিয়ে আছে। আলিহা বাচ্চাটাকে কোলে তুলে বিছানায় বসিয়ে বলল, মাম্মাম এক্ষুনি তোমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছি, তার আগে মানিকে সাজিয়ে দেই। বাচ্চাটা গাল ফুলিয়ে ফেলল। আরিবার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু একটা নিজ মনেই ভেবে বলল, মানিকে এত লিপি দিচ্ছ কেন মাম্মা? আলিহা আরিবার ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দিতে দিতে বলল, আজ তোমার মানিকে বিয়ে দিব যে, এই যে তোমার পুতুলগুলোর মতো। বাচ্চা মেয়েটা লিপস্টিক হাতে নিয়ে বলল, মাম্মা লিপি। আরিবা এবার আলিহার হাত ধরে বলল, আপু যা আগে ফারু মাম্মাকে সাজিয়ে দিত, আমি করছি বাকিটা। আলিহা কপাল গুটিয়ে তাকালো আরিবার দিকে। পারবি তো? দিব্যি পারব। এর মাঝেই সারফারাজের গলা ফাটানো ডাক শোনা গেল, রুহি রুহি কোথায় তুমি? আলিহা ফারিহাকে কোলে তুলে বলল, এই দুইজন জ্বালায় বাঁচি না, তুই গহনাগুলো পরে নে। আমি দেখি লাট সাহেবের আবার কি হলো। আরিবা হেসে মাথা নাড়ালো। আলিহা চলে গেল ফারিহাকে নিয়ে। আলিহা আর সারফারাজের মেয়ে হচ্ছে আলফিয়া খান ফারিহা। 2 বছর আগেই তাদের সম্পর্কের পূর্ণতা হয়ে এসেছে আলফিয়া। মেয়েকে প্রথম দেখাতেই আলিহা যখন বলছিল মেয়ের নাম রাখবে ফারিহা, তখন সারফারাজ শুধু মুগ্ধ নয়নে তাকিয়েছিল আলিহার দিকে। পরে সে মেয়ের নাম রাখে আলফিয়া খান ফারিহা। আলিহা আলফিয়াকে নিয়ে ছুটল সারফারাজের কাছে। সারফারাজ সাদা পাঞ্জাবি পায়জামা পরে সারা রুমে ঘুরছে। আলিহা মেয়েকে কোল থেকে নামিয়ে কোমরে হাত রেখে বলল, কি হয়েছে, গলা ফাটাচ্ছেন কেন? সারফারাজ তাকালো আলিহার দিকে। আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছি না। আলিহা একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। আলফিয়া বাবার কাছে গিয়ে হাত দুটো উঁচু করে ধরতেই সারফারাজ মেয়েকে কোলে তুলে নিল। চুমু খেলো আলফিয়ার গালে। আলফিয়া কপাল গুটিয়ে তাকিয়ে বলল, বাবা এটা তুমি তি তরলে কেন মাম্মা, কি হয়েছে? আলফিয়া গালে হাত দিয়ে বলল, আমার সাজু নষ্ট হয়ে যাবে তো। আলফিয়ার কথা হেসে ফেলল সারফারাজ। পকেট থেকে চকলেট বের করে বলল, আচ্ছা বাবাই ঠিক আছে, নেও চকলেট খাও। আলফিয়া একগাল হেসে সারফারাজের হাত থেকে চকলেট নিয়ে ওর গলা জড়িয়ে ধরল। আলিহা ড্রেসিং টেবিলের উপরেই সারফারাজের মানিব্যাগ পেয়ে গেল। সারফারাজের সামনে নিয়ে বলল, এটা কি? সারফারাজ দাঁত বের করে হাসল, আরে বেবির মাম্মা, এত রাগ করলে হয়? আলিহা মুখ বাঁকিয়ে নিজের শাড়ি বের করে ওয়াশরুমে যেতে যেতে বলল, মেয়েকে নিয়ে বসে থাকুন, আমি রেডি হয়ে আসছি। আলিহা একেবারে শাড়ি ঠিক করে বের হলো। রুমে সারফারাজ আর আলফিয়াকে দেখতে পেল না রুমে, হয়তো বাহিরে গেছে। এই সুযোগে সে তার হাতের কাজ সারতে লাগলো। সারফারাজ রাতকে কল দিল। রাত কল রিসিভ করতেই সারফারাজ বলল, কিরে কতদূর? এই তো রওনা দিচ্ছি আমরা। জারিফ আর সুপ্রিয় নিচে গেছে, আমি নামবো এবার। আচ্ছা সাবধানে আয়। কল কাটতেই আলফিয়া চকলেট খেতে খেতে বলল, বাবাই লিপি দিব, মাম্মার কাতে যাব। সারফারাজ মেয়ের কথা মতো রুমে গেল। রুমে প্রবেশ করতেই চোখ আটকে গেল সারফারাজের। হালকা গোলাপি রঙের কাতান শাড়ি, সাথে হালকা গহনা, হালকা মেকআপে আলিহাকে বেশ সুন্দর লাগছে। মেয়ে হওয়ার পরে আলিহাকে দেখতে এখন গোলুমলু দেখা যায়, বেশ আদুরে লাগে।
চুলগুলো কোমর ছাড়িয়ে পড়েছে। সারফারাজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আলিহার দিকে। আলিহা চোখে কাজল দিচ্ছিল। তখনই আলফিয়া বলে উঠল, মাম্মা লিপি। আলিহা ঘুরে তাকালো। সারফারাজ যেন হৃদস্পন্দন মিস করল। থমকে গেল তার চোখজোড়া। আলিহা খেয়াল করতেই গলা খাকারি দিল। সারফারাজ চোখ সরালো না। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আলিহার দিকে। আলফিয়াকে ড্রেসিং টেবিলের উপরে বসিয়ে বলল, মাম্মা চোখ বন্ধ করো তো। তোমাকে তোমার মাম্মা আইলাইনার দিয়ে দিব। আলফিয়া বাবার কথা মতো দ্রুত চোখ বুঝতেই সারফারাজ টুক করে একটা চুমু খেলো আলিহার গালে। আলিহা কটমটিয়ে তাকালো। সারফারাজ সেদিকে পাত্তা না দিয়ে ঘুরে গেল। রেডি হয়ে মেয়েকে নিয়ে নিচে নামো। রাধরা রওনা দিয়ে দিয়েছে বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল। আলিহা সারফারাজের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসল। মেয়েকে সাজিয়ে দিল। মেয়ে বড্ড খুশি সাজুগুজু করে। এর মাঝেই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শোনা গেল। আলিহা আলফিয়ার হাত ধরে বসার রুমে এলো। আলফিয়া তুরতুর পায়ে চলে গেল রাদের কাছে। রাদকে সে বেশ পছন্দ করে। রাদ ওকে কোলে তুলে নিল। আলিহা আরিবার ঘরে গেল। মেয়েটা রেডি হয়ে গিয়েছে। একেবারে লাল টুকটুকে বউ লাগছে তাকে। লাল বেনারসিতে বেশ লাগছে। আলিহা এগিয়ে গিয়ে ওর কপালে চুপু খেল। আজ আমার পুতুলোরটা সত্যি সত্যি বিয়ে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একদম লালটুকু বৌরানি লাগছে। আরিবা লাজুক হাসল। কাজী আসতেই আরিবাকে বসার ঘরে নিয়ে যাওয়া হলো। আরিবাকে দেখতেই রাদ ওর দিকে হা হয়ে তাকিয়ে রইল। তা দেখে সারফারাজ ওর হাতে একটা চিমটি কাটল। কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, গুরুজনরা আছে। তোরই তো বউ। পরে দেখিস বাপ। রাদ মুখ ভেঙচি কাটল। তবুও চোখ সরালো না। আর চোখে তাকিয়ে রইল আরিবার দিকে। অন্যদিকে হন্তদন্ত হয়ে গোলাপের গাজরা নিয়ে মেইন গেইট দিয়ে আসতে নিতেই কবিতা কারো সাথে ধাক্কা খেয়ে ধপ করে পড়ল মেঝেতে। কটমটিয়ে তাকাতেই জারিফ বলল, সরি সরি, আসলে আমি খেয়াল করিনি তোমায়। জারিফ হাত বাড়িয়ে দিল। সেই হাত না ধরেই কবিতা উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে বলল, কিসের সরি সরি, আপনার পকেটে রাখুন। চোখ নেই আপনার? সেগুলো কি পায়ের নিচে নিয়ে হাঁটেন নাকি পিঠের পিছনে ঝুলিয়ে রাখেন? জারিফ আঙুল তুলে বলল, এই মাইয়া মুখ সামলে। তুমি আমারে চিনো? কবিতা আরও একটি এগিয়ে এসে খেকিয়ে উঠে বলল, আপনি কোন ক্ষেতের মূলা না আপেল? আপনারে আমি চিনতে যাব কে? সুপ্রিয়ে জারিফকে ডাকতে এসে এই অবস্থা দেখে দৌড়ে এলো। জারিফ আর কবিতাকে সে সামলাতে পারছে না। দুইজন মিলে ঝগড়া করেই যাচ্ছে। শেষমেশ ধমকে সুপ্রিয় জারিফকে নিয়ে গেল। কবিতা মুখ বাঁকিয়ে হনহনিয়ে চলে বাসায় গেল। সবে কাজী এসেছে। আরিবা তাকে গাজরা গুলো আনতে বলেছিল। জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেছে। কাজী বিয়া পড়ানো শুরু করেছে। রাদ আর আরিবা কবুল বলতেই সারা ঘরে আলহামদুলিল্লাহ ধ্বনি প্রতিধ্বনির ন্যায় শোনা গেল। বিয়ে সম্পূর্ণ হতেই কবিতা এগিয়ে এলো, গাজরা দুটো ওর হাতে দিল। নে তোর গাজরা। আরিবার হাত থেকে গাজরা দুটো রাদ নিজের হাতে নিল। যত্ন সহকারে পরিয়ে দিল আরিবার হাতে গাজরা দুটো। আরিবা আলতো হাসল। রাদ পকেট থেকে একটা বেলিফুলের গাজরা বের করে আরিবার হাতে দিল। আরিবা তাকালো রাদের দিকে। রাদ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, বিবি সাহেবা, আজ আপনাকে অপরূপা সুন্দর লাগছে। তাই এই অপরূপাকে ছোট্ট একটা উপহার দেওয়ার জন্য সকাল সকাল নিজে গিয়ে কিনে এনেছি। গাজরাটা পছন্দ হয়েছে তো? আরিবা আলতো হেসে মাথা নাড়ালো। রাদ মুচকি হাসল। এবার এলো বিদায় বেলা। মাঝে অবশ্য জারিফ আর কবিতার আবার লেগেছিল। আলফিয়া ওদের নিয়ে বেশ বিরক্ত। তুরতুর করে হাঁটছে আর দুইজনকে বকছে। রুমা বেগম কান্নাকাটি করলে বেশ। তিনি আজ একা হয়ে গেলেন। দুই মেয়েকেই অন্যের বাড়ি পাঠিয়ে দিতে হচ্ছে। রুমা বেগম আরিবার হাত রাদের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। একটু পাগলামি করে ঠিকই, কিন্তু তুমি বুঝিয়ে বললে সব বুঝবে। রাদ রুমা বেগমের হাত ধরে নরম গলায় বলল, আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আরুর কোনো অযত্ন হবে না। রুমা বেগম গাড়িতে তুলে দিলেন আরিবা আর রাদকে। পিছনের সিটে রাদ আর আরিবা উঠল। সামনের ড্রাইভিং সিটে বসল সারফারাজ, ওর পাশে আলিহা। আলিহার কোলে আলফিয়া। সারফারাজ শীষ বাজাতে বাজাতে মনের সুখে গাড়ি চালাতে লাগল। আরিবা রাদের বুকে মাথা রেখেই ঘুমিয়ে গেছে। আলফিয়াও ক্লান্ত হয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। আলিহা সারফারাজের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? বাড়ির রাস্তা তো এটা না। সারফারাজ বাঁকা হেসে বলল, হানিমুন যাচ্ছি সুইটহার্ট। আলিহার কপালে ভাঁজ পড়ল। কি বলছেন এসব? চিন্তার কোনো কারণ নেই।
সবাই জানে আমাদের যাওয়ার কথা, শুধু তুমি আর আরিবাই জানে না। আমরা চট্টগ্রাম যাচ্ছি সমুদ্র উপভোগ করতে। আলিহা আর কথা বাড়ালো না, ক্লান্ত লাগছে খুব, গা এলিয়ে দিল সিটে। চট্টগ্রাম পৌঁছানোর পর সবাই লম্বা ঘুম দিয়েছে। সন্ধ্যার পর ওরা বের হলো সমুদ্র দেখতে। রাত আর আরিবা দুইজন মিলে হাঁটছে হাত ধরে সমুদ্রের কিনারায়। পানির ঢেউ এসে আঘাত করছে তাদের পায়ে। দুইজন মিলে উপভোগ করছে। আরিবা বেশ খুশি। রাত মন দিয়ে দেখছে আরিবার হাসি মুখখানা। অন্যদিকে সারফারাজ, আলিহা আর আলফিয়া তিনজন মিলে বসল সমুদ্রের কিনারায়। আলফিয়া বালি নিয়ে খেলছে আর খিলখিলিয়ে হাসছে। একটা নিঃশব্দ শান্তিপূর্ণ মুহূর্ত যেন আটকে আছে সময়ের গায়ে। সমুদ্রের ঢেউ গুনগুনিয়ে গান গাইছে আর চাঁদের আলোতে আলফিয়ার চোখ যেন মুক্তোর মতো চিকচিক করছে। সারফারাজ তার মেয়ের মাথায় হাত বুলিয়ে হেসে বলল, এই সমুদ্রটা জানিস তোর মায়ের মতো, কখনো শান্ত কখনো ঢেউ খেলানো। আলিহা চোখ নাচিয়ে বলল, আর তুমি? ঢেউয়ের সঙ্গে পাল্লা দেওয়া এক বেয়ারা নৌকা। সারফারাজ হেসে পড়ল, তবুও তো ডুবে যাই না, কারণ তুমি পাশে আছো সবসময়ের জন্য। আলফিয়া হঠাৎ মায়ের কোলে উঠে মুখ গুজে দিল, তার ছোট্ট আঙুলে এক মুঠো বালি ধরা। আলিহা নরম গলায় বলল, এই শান্ত সন্ধ্যাটা যেন কোনোদিন শেষ না হয়। সারফারাজ আলতো করে আলিহার হাতটা ধরে বলল, চাইলে প্রতিটা সন্ধ্যায় এভাবেই কাটাবো, তুমি আমি আর আমাদের শব্দহীন জলধারাটা। একটা ঢেউ এসে ত্রিমুখে ছুঁয়ে গেল। ভিজল ওদের পা, ওদের হাসি আর গভীর ভালোবাসায় বাঁধা জীবনের প্রতিশ্রুতি। সমাপ্ত।